আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুধী দর্শক বৃন্দ, আপনারা যারা কালার সায়েন্স একাডেমির আজকের এই তৃতীয় ফাউন্ডিং ডে অর্থাৎ থার্ড ফাউন্ডিং ডে এর স্পেশাল ওয়েবিনার কালার ইনসাইটস উইথ এক্সপার্টের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের কালার সায়েন্স একাডেমির থার্ড ফাউন্ডিং ডে তে আমরা আজকে একটা স্পেশাল ওয়েবিনারের আয়োজন করেছি। যে ওয়েবিনারে আমরা আজকে ফোকাস করব ডিজিটাল কালার ম্যানেজমেন্ট ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এর গুরুত্ব সম্পর্কে এবং অ্যানালগ অর্থাৎ ভিজুয়াল ভিজুয়াল কালার ম্যানেজমেন্ট সিস্টেমের যে লিমিটেশন গুলো আছে সেগুলো সম্পর্কে ইত্যাদি। আমাদের এক্সপার্ট যারা আছেন তারা আপনাদেরকে এই বিষয়ে আপনাদেরকে নলেজ শেয়ার করবেন ইনশাল্লাহ। আজকে আমাদের এই প্যানেলে যারা আছেন, আমাদের সর্বপ্রথম আমাদের অ্যাডভাইজার স্যার জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এলএসডিসি, তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন ফরচুন জিপারে। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান স্যার। উনি প্রিন্সিপাল হিসাবে আছেন কর্মরত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে। এছাড়াও আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম স্যার। উনি পিএইচডি এফএলটিসি সিটেক্স এফটিআই। উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে ইউএসটি তে কর্মরত রয়েছেন। এছাড়াও আমাদের সাথে যুক্ত থাকবেন আজকে জনাব মোহাম্মদ এনামুল হক। উনি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসাবে আমান বাংলাদেশ নামক জার্মান বেসড একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। আমরা বিস্তারিত তাদের প্রোফাইল সম্পর্কে একটু পরে আমরা জানতে চাবো, জেনে নিতে পারবো আরো ইনশাল্লাহ। তার আগে আমি অ্যাডমিন যিনি সংযুক্ত আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের গ্যালারির অডিয়েন্সদের কিছু স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই প্রবলেম ফেস করতেছেন মিটিং এর লিংকের উপর। সো মিটিং এ অনেকে জয়েন করতে পারছেন না, ওখানে একটু তাদেরকে আপনি হেল্প করুন। মিটিং এর লিংকটা আবারও কপি পেস্ট করে নিয়ে নিতে পারবেন, আপনি কপি পেস্ট করে তাদেরকে আবার প্রোভাইড করুন ওই প্রবলেম গুলোর সমাধান করো। ওকে, সো আমরা প্রথমত আজকে কালার সায়েন্স একাডেমির তৃতীয় ফাউন্ডিং ডে তে আমরা আজকে যখন সবাই মিলে এখানে জয়েন করলাম, তার আগে আমরা কালার সায়েন্স একাডেমির একটু শর্ট ডেসক্রিপশন একটু জেনে নিব। কালার সায়েন্স একাডেমি একটা অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম যা 2022 সালের 26শে মে তে ফাউন্ডেড হয় এবং কালার সায়েন্স একাডেমি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কালারেশন নিয়ে যারা কাজ করছে সে সমস্ত প্রফেশনাল পার্সোনেল যারা আছেন এবং এছাড়াও টেক্সটাইল কালারেশন নিয়ে অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এরকম বিভিন্ন টেক্সটাইল ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কলেজে যারা অধ্যয়নরত আছেন তাদের মধ্যে কালার সায়েন্সের যে একটা ট্রেনিং, গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা ট্রেনিং প্রোভাইড করে থাকে কালার সায়েন্স একাডেমি। এবং কালার সায়েন্স একাডেমিতে এখন পর্যন্ত গত 2 বছরে প্রায় 250 জনেরও বেশি ট্রেনি এখান থেকে ট্রেনিং নিয়েছেন এবং নিচ্ছেন। তারা প্রায় 50টারও বেশি কোম্পানি থেকে, বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে 50টারও বেশি কোম্পানি থেকে এসেছেন। এবং শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, আমরা বাংলাদেশি যারা বাইরে আছেন, যেমন আমাদের এই ব্যাচে একজন আমাদের ট্রেনি আছেন যিনি ভিয়েতনামে জব করেন, বাংলাদেশি। এবং পাশাপাশি একজন ফেলো ছিলেন যিনি জার্মানিতে অধ্যয়নরত আছেন, তিনিও আমাদের এই প্রোগ্রামগুলোতে জয়েন করছেন। সো আপনাদেরকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনারা সবাই মিউট করে রাখুন, যদি কখনো লাইভ কোনো কোশ্চেনের প্রয়োজন হয় আপনারা তখন আনমিউট করে নেবেন ইনশাআল্লাহ। আর এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল ইউনিভার্সিটি, কলেজ এবং ইনস্টিটিউট প্রায় 41 অর্থাৎ 41টারও বেশি টেক্সটাইল ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে অ্যাম্বাসাডর হিসাবে জয়েন করেছেন, যাদেরকে আমরা টোটালি ফ্রি অফ কস্টে আমরা ট্রেনিং প্রোভাইড করেছি। সো এটা ছিল আমাদের এই 2 বছরের অর্জন। আমরা চেষ্টা করেছি কালার সায়েন্সের বেসিক ফান্ডামেন্টালস এবং অ্যাডভান্স নলেজ পর্যন্ত আমাদের এই টেক্সটাইল ফিল্ডে যারা কর্মরত আছেন এবং যারা পড়াশোনা করছেন সবার মধ্যে সঠিক কালার সায়েন্সের নলেজটুকুকে পৌঁছিয়ে দেওয়া। আমাদের এই কোসেকের কিছু মিশন এবং ভিশন আছে। আমরা চাই যারা কালার স্টুডেন্ট আছেন এবং কালার প্রফেশনাল অর্থাৎ কালার নিয়ে কাজ করেন এমন যে কেউ এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদেরকে এম্পাওয়ার করা, যাতে করে তারা
নিজেদের নিজ নিজ ফিল্ডে দক্ষতার সাথে কালার নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এছাড়াও কালারের বিভিন্ন প্রসেস আমরা জানি, যারা ইন্ডাস্ট্রিতে আছেন, ডাইং, ল্যাব, প্রিন্টিং, অথবা মার্চেন্ডাইজিং বলুন, তারপরে বাইং হাউস, কোয়ালিটি কন্ট্রোল, ওয়াশিং ফ্যাক্টরি ইত্যাদি, যে যে কোনো প্রফেশনে আছেন, যারাই কালার নিয়ে কাজ করতে হচ্ছে, কালার নিয়ে যে কোনো ডিসিশন নিতে হচ্ছে, আপনাদের সবাইকেই কালারের স্ট্যান্ডার্ডাইজেশন সম্পর্কে জানতে হচ্ছে। সো কালার সায়েন্স একাডেমির ভিশন হলো এই কালারের প্রসেস গুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা এবং সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এই ইন্ডাস্ট্রিটাকে ট্রান্সফর্ম করা। যেমন ধরুন, আমরা যদি শুধুমাত্র একটা রং কালার ডিসিশনের মাধ্যমে আমরা যদি ইন্ডাস্ট্রিতে একটা ডিসিশন নিয়ে থাকি, একটা কালারের ডিসিশন নিলাম যেটা আমরা স্ট্যান্ডার্ড না জানার কারণে আমরা ভুল ডিসিশন নিলাম, সেই ডিসিশনটার কারণে আমাদেরকে রিপ্রসেস করতে হচ্ছে এবং ইফিসিয়েন্সি লস হচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি লস হচ্ছে। এই লস গুলো আমরা যদি ক্যালকুলেশন করে থাকি, যদি একটা নির্ডাইং ফ্যাক্টরিতেও আমরা একটা ব্যাচ, অনলি ওয়ান ব্যাচ যদি রিপ্রসেস করতে হয় কালারের রং ডিসিশনের কারণে, তাহলেও প্রায় লক্ষ লক্ষ টাকা সেখানে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমরা এই ইন্ডাস্ট্রিটাকে যদি ডিজিটাল কালার ম্যানেজমেন্টের মাধ্যমে রাইট কালার নলেজ গুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ টাকা লস করা থেকে বেঁচে যাবে। পাশাপাশি আমরা যারা কর্মরত আছি এই ইন্ডাস্ট্রিতে, আমাদের দক্ষতা অনেক গুণে বৃদ্ধি পাবে। সো সর্বোপরি এটা কান্ট্রির জন্য একটা অ্যাসেট এবং এফেক্টিভ হবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ। আমরা এই কালার সায়েন্স একাডেমির মাধ্যমে একটা স্ট্রং কালার কমিউনিটি বিল্ডিং করতে চাই বাংলাদেশে, এবং যারা বাংলাদেশের এই অ্যাডভান্স কালার কালার কালারের অ্যাডভান্স টেকনোলজি গুলো ব্যবহার করে তারা স্কিল ডেভেলপ করতে পারবে। আমাদের এই কালার সায়েন্স একাডেমির ভিশনটা বাস্তবায়ন করার জন্য আমাদের বেশ কিছু মিশন রয়েছে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে স্টুডেন্ট এবং প্রফেশনালদেরকে এঙ্গেজ করব। আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং অর্গানাইজেশনে এবং আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি গুলোতে কালার সায়েন্স একাডেমিকে স্পিড করা, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের কালার সায়েন্স একাডেমির অ্যাম্বাসেডর রয়েছে, যাদের মাধ্যমে কালার সায়েন্স একাডেমির প্রচার প্রসার ঘটানো। আমরা দুটা লেভেলের ট্রেনিং প্রোগ্রাম ডেভেলপ করেছি, সেই ট্রেনিং প্রোগ্রাম গুলো মাধ্যমে আমাদের লোকজনকে স্কিল ডেভেলপ করা। এছাড়াও আমাদের অনেকগুলো আরো মিশন রয়েছে, যার মাধ্যমে আমরা বাংলাদেশের টোটাল একটা কালারের উপর রিভলিউশন করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করে থাকি আমাদের এই কোসাকের মাধ্যমে। এবং আপনারা জেনে খুশি হবেন যে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে সবচেয়ে রিকগনাইজড একটা টেক্সটাইল এডুকেশনাল প্ল্যাটফর্ম, দ্য টেক্সটাইল ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট থেকে কালার সায়েন্স একাডেমি ট্রেনিং কোর্স অ্যাপ্রুভড অ্যাপ্রুভাল হয়েছে, এবং সেটা অনলি 2 উইকস অ্যাগো, 2 সপ্তাহ আগে টেক্সটাইল ইনস্টিটিউট থেকে আমরা কালার সায়েন্স একাডেমি ট্রেনিং কোর্সটাকে অ্যাপ্রুভ করে এনেছি। এবং যার কারণে এখন থেকে কালার সায়েন্স একাডেমির যে কোনো ট্রেনিং কোর্স আপনারা যারা এনরোল করবেন এবং যারা এখান থেকে সার্টিফিকেশন সার্টিফিকেট নেবেন, আপনাদের সবাই সার্টিফিকেটে টেক্সটাইল ইনস্টিটিউটের লগো থাকবে এবং অ্যাপ্রুভড বাই টেক্সটাইল ইনস্টিটিউট লেখা থাকবে। এটা ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান। এই এই অ্যাপ্রুভালের মাধ্যমে আমরা কালার সায়েন্স একাডেমিটাকে একটা গ্লোবাল গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হিসাবে আমরা পাবলিশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমাদের সাথে এখান থেকে কোর্স করলে সে এই সার্টিফিকেটটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমাদেরকে যে কোনো জায়গায় এই সার্টিফিকেটটা ভ্যালুয়েশন করবে ইনশাআল্লাহ। সো আল্লাহ তাআলার কাছে অনেক শুক্রিয়া, আমরা এই গৌরবান্বিত একটা সময়ে উপস্থিত হয়েছি। এবং আমাদের আজকের এই সাবজেক্ট নিয়ে, আজকের এই ওয়েবিনার নিয়ে কিছু কথা। আমাদের আজকের এই ওয়েবিনারটা আপনারা জানেন, তৃতীয় ফাউন্ডিং ডে হিসাবে আমাদের আজকের এই ওয়েবিনারটা, আমরা এখানে ইম্পর্টেন্স অফ ইলেকট্রনিক কালার মেজারমেন্ট ইন টেক্সটাইল অথবা কালারেশন ইন্ডাস্ট্রিতে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আমাদের এক্সপার্ট প্যানেল রয়েছেন, অ্যাডভাইজার প্যানেল রয়েছেন, তারা আলোচনা করবেন ইনশাল্লাহ। এই আলোচনা থেকে আপনারা এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং জানতে পারবেন যে কালার সায়েন্সের প্র্যাকটিস গুলো কিভাবে ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এবং একাডেমিক্যালি, যেহেতু এখানে দুইজন এক্সপার্ট আছেন একাডেমি থেকে, একাডেমিতেও কালার সায়েন্সের যে
স্টুডেন্ট রয়েছেন, কালারেশনে যারা স্টুডেন্ট রয়েছেন, তারাও একাডেমি থেকে যা শিখবেন প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে এসে তারাও সেগুলোতে যাতে কোলাবোরেশন করতে পারবেন, সেই চেষ্টাও আমাদের থাকবে আজকের এই কালার টক প্রেজেন্টেশনে। সো আজকে আমাদের স্পিকার যারা আছেন তাদেরকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি আপনাদের সাথে। সর্বপ্রথম পরিচয় করিয়ে দিব আমাদের শ্রদ্ধাভাজন আহ জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এলএসডিসি স্যারের সাথে। ইনি আমাদের কালার সায়েন্স একাডেমির একজন অ্যাডভাইজার হিসাবে আছেন। উনি পার্সোনালি আমাদের একজন মেন্টর, এবং যদি আমাদেরকে বলতে হয় কালার সায়েন্সের বিষয় নিয়ে, তাহলে এই সাজ্জাদ হোসেন স্যারের সেই প্রথম থেকে ওনার লিডারশিপ এবং ওনার সেই টিচিং, ওনার সেই নলেজ শেয়ারিংটাই আমাদের এই ফান্ডামেন্টালটা বেসটা স্ট্রং করতে সাহায্য করেছে। যার কারণে কালার সায়েন্স একাডেমি আজকে এত দূর পর্যন্ত এসেছে। মোটামুটি এককভাবে ওনার অবদান সেখানে অনস্বীকার্য। মূলত সাজ্জাদ হোসেন স্যারের একজন উনি এই মুহূর্তে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে ফরচুন জিপারে কর্মরত আছেন। উনি এই মুহূর্তে ইডি হলেও টপ ম্যানেজমেন্ট একটা পজিশনে থাকলেও ওনার ব্যাকগ্রাউন্ডটা ছিল একদম কোর ডাই হাউস থেকে। উনি, আপনারা জানেন, কোর্স বাংলাদেশ নামক মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি, যার 40টিরও বেশি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে গ্লোবালি। ওই ইন্ডাস্ট্রিতে উনি ডাই হাউস ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন বেশ অনেক বছর। এবং যদি আমরা বলতে চাই যে বাংলাদেশের বেস্ট বেস্ট ওয়ার্ল্ডে বেস্ট কালার প্র্যাকটিস যে যদি কোনো ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে, আমরা এক বাক্যে কোর্স ইন্টারন্যাশনাল অর্থাৎ কোর্স পিএলসির কথা আমরা বলতে পারি। যে কোর্স এই কালার ডিজিটাল কালার ম্যানেজমেন্টে তারাই সবচেয়ে বেশি এগিয়ে আছে গ্লোবাল পজিশনে। সো ওই ওই অর্গানাইজেশন থেকে উনি ওনার ব্যাকগ্রাউন্ডটা, যার কারণে কালার সায়েন্সের উপর ওনার নলেজটা অন্যান্য সাধারণ জেনারেল, এবং ইভেন দো আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েও আমাদের সেই নলেজ লেভেলটুকু অতটুকু ডেপথে যায়নি স্যারের যতটুকু ডেপথে ছিলেন। তো উনি এছাড়াও জেনারেল ম্যানেজার অপারেশন হিসেবে নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন, সিনটেক্সও কর্মরত ছিলেন। এবং এবং সাজ্জাদ স্যার একজনে কমেন্টস করেছেন, সাজ্জাদ স্যার ওনার বস ছিলেন, প্রথম বস ছিলেন। হ্যাঁ, উনি উনি সেখানে ছিলেন। সো সাজ্জাদ হোসেন স্যার, আপনি কি আছেন স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, আপনি কি আমাদের সাথে জয়েন করেছেন? হ্যাঁ, আমি জয়েন করেছি। আপনি কি স্যার ক্যামেরাটা অন করেছিলেন? হ্যাঁ, ক্যামেরা তো অন আছে। ওকে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা, আবার করি। জি এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। বাট একটু ক্যামেরাটা আর একটু উপরে হলে হয়তো আপনার ফেসটা আর একটু ভালো মনে হতো। একটু ট্রাই করে নেবেন। এ- তারপরে আমরা একটু পরে আপনাদের কথাগুলো, এখন ঠিক আছে? জি জি, আর একটু উপরে ক্যামেরাটা মনে হয় আর একটু উপরে থাকলে ভালো হতো। হেডশটটা ভালো আসেনি। জি জি জি, একটু বেটার ঠিক হচ্ছে। আছে এখন? জি জি, বেটার হচ্ছে। বেটার হচ্ছে। আপনি একটু মাথাটা হয়তো নামিয়ে কথা বলতে হবে, তাহলে ফেসটা একটু ভালো করে রিকগনাইজ করা সম্ভব। জি, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। সো বলছিলাম জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এলএসডিসি স্যারের কথা। এরপরে আমাদের সাথে আজকে যুক্ত হবেন এরপরে আমাদের সাথে আজকে যুক্ত হবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান স্যার। তিনি বর্তমানে প্রিন্সিপাল হিসাবে আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী থেকে। উনি পার্সোনালি আমার নিজেরও টিচার। উনি এই মুহূর্তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে কর্মরত আছেন প্রিন্সিপাল হিসাবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী বুটেক্স অ্যাফিলিয়েটেড একটা কলেজ। এবং স্যারকে কনগ্রেচুলেশন জানাই যে বাংলাদেশে যত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সবগুলোর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী সবগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট, বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট ওয়ার্ক এবং এপিএ র্যাঙ্কিং, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট র্যাঙ্কিং এ বেস্ট বেস্ট ইনস্টিটিউট হিসাবে রিকগনাইজড হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী। এই জন্য স্যারকে অনেক কনগ্রেচুলেশন। এবং স্যারের লিডারশিপের কারণে আজকের এই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে বেস্ট অফ দ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে স্বীকৃতি লাভ করেছে। সো এবং স্যারকে আমরা এই জন্য কনগ্রেচুলেট জানাই। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাদের সাথে কানেক্টেড আছেন?
আহ, জনাব সাইফুর রহমান স্যার। সাইফুর রহমান স্যার সম্ভবত আমাকেও স্যার বলেছিলেন যে উনি একটু ডিলে হবে, ওনার হয়তো ওনার স্পিচটা শুরু হওয়ার আগে উনি হয়তো জয়েন করবেন, ইনশাল্লাহ আশা করব স্যারে তখন জয়েন করবেন আমাদের সাথে। এরপরে আমরা পরিচিত হব আমাদের আরেকজন গেস্ট স্পিকারের সাথে, ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম স্যার, পিএইচডি। উনি সোসাইটি অফ ডায়ার্স অ্যান্ড কালারিস্ট থেকে এফএসডিসি টাইটেল নেওয়া একজন ফেলো। এছাড়াও উনি টেক্সটাইল ইনস্টিটিউট থেকে সিটেক্স এবং এফটিআই অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছেন। এছাড়াও স্যারে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত রয়েছেন স্যারে। এবং আমরা এই টেক্সটাইল ইনস্টিটিউট ইউকে থেকে আমাদের টেক্সটাইল কালার সায়েন্সে যে কোর্সটা অ্যাপ্রুভাল করেছি, সেই কোর্সটা অ্যাপ্রুভালের পিছনে এককভাবে স্যারের ভূমিকা আসলে সবচেয়ে বেশি। কারণ আমি পার্সোনালি স্যারের সাথে দেখা করেছি, স্যার আমাকে গাইডলাইন দিয়েছিলেন কিভাবে এই কোর্স আউটলাইনটা ডিজাইন করতে হবে। ছোট 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 অনেকগুলো বিষয় স্যারে আমাকে গাইডলাইন দিয়েছেন, এবং প্রায় 6 মাস আমি স্যারের সাথে কানেক্টেড থেকে স্যারের গাইডলাইন অনুযায়ী কাজ করে আমরা প্রায়, তারপরেও অন্য একটা প্রবলেমের কারণে একটু ডিলে হয়ে গেছিল, প্রায় 1 বছরের বেশি সময়, 1.5 বছরের মতো সময় আমরা এই টেক্সটাইল ইনস্টিটিউট ইউকে থেকে এই কোর্সটা অ্যাপ্রুভাল আনি। সো স্যারকে এই জন্য আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে, কালার সায়েন্স একাডেমির সকল মেম্বারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্যারকে। আর স্যারের পাশাপাশি আহ, স্যারের কোয়ালিফিকেশন বললে আসলে আহ, আহ, সে বলে শেষ করা যাবে না। স্যারে ভেরি ইমিডিয়েট অ্যাডজাসেন্ট প্রফেসর ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফ্লোরেসে অ্যাডজাসেন্ট প্রফেসর হিসেবে উনি অ্যাপয়েন্টেড হয়েছেন। এছাড়াও স্যারে আহ, আহ, বাইরের একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, ইউনিভার্সিটি অফ ওটাগো থেকে পিএইচডি করেছিলেন। এছাড়াও স্যারের যথেষ্ট রিসার্চ আছে সাস্টেনেবল টেক্সটাইল প্রসেসিং, মেডিকেল টেক্সটাইল, বায়ো কম্পোজিটস, এগুলোর উপর স্যারের যথেষ্ট রিসার্চ আছে এবং বিভিন্ন ধরনের পাবলিকেশন রয়েছে। সো আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আজকে এই অনুষ্ঠানে স্যারকে পেয়ে। আসসালামু আলাইকুম তাজুল ইসলাম স্যার, আপনি ভালো আছেন স্যার? আপনি কি আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি আমি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারকে পেয়ে আমরা আসলে যারপরনাই খুশি, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আরেকজন গেস্ট স্পিকার রয়েছেন, জনাব মোহাম্মদ এনামুল হক স্যার। উনি কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসাবে আমান বাংলাদেশে কর্মরত রয়েছে। এই আমান বাংলাদেশ সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আমি যখন কোর্স বাংলাদেশের সম্পর্কে বলছিলাম, যদি ওয়ার্ল্ডে 2-3টা ইন্ডাস্ট্রি বা 2-3টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সম্পর্কে বলতে হয় যারা এই কালার সায়েন্সে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে সবচেয়ে পায়োনিয়ার, তার মধ্যে যদি 1 নাম্বার কোর্স হয়, 2 অথবা 3-এর মধ্যে থাকবে আমান বাংলাদেশ। তবে আমি সেটাকে 2 নাম্বারে হয়তো প্রিফার করব, কারণ রিসেন্টলি ওনাদের যথেষ্ট অ্যাচিভমেন্ট ছিল। ইন হাউস নিজেদের প্রসেস ইমপ্রুভমেন্টে ওয়ার্ল্ড রিকগনাইজ বেশ কিছু জার্নালে আমি আর্টিকেল দেখেছি আমান বাংলাদেশের উপর। সো আমরা গর্বিত আজকে এনামুল হক স্যারকে এখানে পেয়ে। স্যারে একজন স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, ওনার যে ইন্ডাস্ট্রিয়াল হাই কোয়ালিটি টেক্সটাইল প্রোডাকশনের উপর, যার কারণে বাংলাদেশকে আমান বাংলাদেশকে উনি এত দূর এগিয়ে নিতে পেরেছেন। এবং আমার সাথে খুব আসলে ইন ডেপথে পরিচয় না থাকলেও আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো স্যারের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। জনাব এনামুল হক স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমাদের সাথে কি সংযুক্ত হয়েছেন স্যার? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি আছি। জি, আপনার শুনতে পাচ্ছেন আপনার আমাকে? ক্যামেরাটা মনে হয় অফ করা স্যার। হ্যাঁ, ক্যামেরাটা অফ করা। জি, এখন অন হয়েছে। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আহ এরপরে আমি আমি একজন হোস্ট হিসাবে এখানে আছি। আমি একজন চার্টার্ড কালারিস্ট, ইউকে থেকে চার্টার্ড কালারিস্ট নেওয়া। আমি কালার সায়েন্স একাডেমির একজন লিড ট্রেনার হিসাবে আছি। আর এছাড়াও আমি একজন টেক্সটাইল কালার ম্যানেজমেন্টের স্পেশালিস্ট হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকি। কতটুকু স্পেশালিস্ট আসলে ভালো জানি না, আমার বসরা এখানে যারা যারা আছেন তারা আমার চেয়েও ভালো স্পেশালিস্ট আশা করা যায়। এছাড়া আমি এসডিসি ইউকে থেকে এএসডিসি অ্যাওয়ার্ড নেওয়া, পাশাপাশি আরো কিছু প্রফেশনাল অ্যাওয়ার্ড নেওয়া। এছাড়াও আমি এমবিএ ইন টেক্সটাইল বুটেক্স থেকে এবং কালারেশনের উপর গ্রাজুয়েশন করা।
আর তাছাড়াও আমি একটা প্রতিষ্ঠানে টেক্সটাইল ডাইং প্রতিষ্ঠানে কর্মরত আছি সিনিয়র ম্যানেজার হিসাবে প্রোডাকশনের বিএসটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। সো আমি কালার নিয়ে ইনিশিয়াল অবস্থা থেকে আমার প্রথম কর্মজীবনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 14 বছরের এই কর্মজীবনে আমি প্রথম থেকে কালার নিয়ে কাজ করা এবং কালার সায়েন্স কে নিয়ে পড়াশোনা করা, এটা নিয়ে রিসার্চ করা এবং একে ইমপ্লিমেন্ট করা, এই বিষয়টা নিয়ে আমি খুবই কাজ করতে পছন্দ করি। এবং আপনারা জেনে খুশি হবেন, রিসেন্টলি আমি একটা প্রজেক্ট আমার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করেছি ডিজিটাল কালার ম্যানেজমেন্টের উপর, যে প্রজেক্টটা আমাদেরকে প্রায় অ্যানুয়ালি 1.5 মিলিয়ন US ডলার সেভ করতে সহায়তা করেছে। এবং যে 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 প্রজেক্টটার 1.5 বছর হলো সেই প্রজেক্টটার সময় যাক ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের মেইন অনুষ্ঠানে চলে যাব, আমাদের স্পিকারদের কাছে চলে যাব। আমরা অলরেডি অনেকক্ষণ আমরা ইন্ট্রোডাকশন করেছি, আমাদের সময় আর খুব বেশি নেই। সো আমরা প্রথমে ওয়েলকাম জানাই সবাইকে, এবং আমরা প্রথম সেগমেন্টে আমরা ইলেকট্রনিক কালার মেজারমেন্টটার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ইলেকট্রনিক কালার মেজারমেন্ট, এই বিষয় সম্পর্কে আমাদের সম্মানিত অ্যাডভাইজার জনাব সাজ্জাদ হোসেন স্যারের কাছ থেকে আমরা আজকে একটু শুনবো। যে 5 মিনিটের মধ্যে স্যারে যদি আমাদেরকে একটু ডিসক্রাইব করতেন যে ইলেকট্রনিক কালার মেজারমেন্ট বলতে আসলে কি বোঝায় ইন্ডাস্ট্রিতে, স্যার। আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন, সুধীবৃন্দ এবং স্টুডেন্টরা। আমি প্রথমেই কংগ্রেচুলেশন জানাই কালার সায়েন্স একাডেমি তথা কালার সায়েন্স একাডেমির কর্ণধার ফখরুল ইসলামকে। কারণ টেক্সটাইল ইনস্টিটিউটের যে আমাদের এই কোর্সটির অনুমোদন পাওয়া, এটা সত্যি একটা বড় ব্যাপার। এটা যারা এই কোলারেশন লাইনে আছে তারাই জানে যে একটা অ্যাচিভমেন্ট আমাদেরকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা বেসিক্যালি ইলেকট্রনিক কালার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। ইলেকট্রনিক কালার ম্যানেজমেন্ট নিয়ে এই জন্যই কথা বলা হয়, আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় বা ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় কালার ম্যানেজমেন্ট নিয়ে অনেক পিছিয়ে আছে। এটার পিছনে কারণ হলো আমাদের কনভেনশনাল চিন্তাধারার কারণে আমরা পিছিয়ে আছি। কিন্তু আমরা যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করেছি, আমরা চাকরি করার সুবাদে এবং আমাদের নিজেদের ইচ্ছার কারণে আমরা কালার ম্যানেজমেন্টকে নিয়ে অনেক গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমরা কালার প্রফেশনালস তৈরি করতে চাই। তো এখন কনভেনশনাল ওয়েতে যদি আমরা আগাই তাহলে আমরা হয়তো বেশি দূর আগাতে পারবো না। আমাদের এখন করতে হবে কি, যুগের সাথে তাল মিলিয়ে খুব কম পরিশ্রমে কম সময়ে আমাদের একুরেট সার্ভিস গুলো দেওয়ার জন্য আমাদের প্রত্যয় থাকতে হবে। এবং যে কোনো অর্গানাইজেশনেরই এটাই একমাত্র অবলম্বন হওয়া উচিত। ইলেকট্রনিক কালার মেজারমেন্ট এমন একটা মেজারমেন্ট যে আমরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কালারকে মেজারমেন্ট করব। কারণ আমরা হয়তো ব্যক্তি হিসেবে যদি কালার মেজারমেন্ট করি অথবা কনভেনশনাল হিসেবে যদি একটা রেফারেন্স দিয়ে আরেকটা রেফারেন্সে আমরা যাই, অথবা ব্যক্তি টু ব্যক্তি যদি আমরা সেই এক্সপার্টাইজ গুলো করি, আপনার কি প্রসার করার চেষ্টা করি, এটা হয়তো একুরেসিটি ওভাবে আসে না। যার কারণে হয়তো ওই লোকটা চলে গেল কোনো অর্গানাইজেশনে, দেখা গেল যে ওইখানে একটা গ্যাপের তৈরি হয়। আর ইলেকট্রনিক কালার ম্যানেজমেন্টের মধ্যে থেকে আমরা যদি কালার ম্যানেজমেন্টকে ম্যানেজ করতে পারি এবং ডাই হাউস তথা ল্যাবের মাধ্যমে আমরা যে একটা কালারের ওনারশিপ যদি নিয়ে যেতে পারি, ওনারশিপের মধ্যে কি কি থাকে? ওনারশিপের মধ্যে থাকে ওই কালারের একুরেসিটি কতটুকু আছে, ওই কালারের বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার, প্রত্যেকটা কালারের একটা ফিচার থাকে যে এটার স্ট্রেংথ, এটার যে রিপিটেবিলিটি, এটার যে আপনার করা স্থায়িত্ব, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেমন আমাদের কিছু কিছু আমরা কালার করে থাকি, যে কালার হয়তো ব্লিচ ফাস্টনেস হয় আর কিছু হয়তো নর্মাল হয়। সেই যে এগুলো চেনার জন্য যে আমি যে একটা রেসিপি তৈরি করব, সেই রেসিপি তৈরি করতে কনভেনশনালি আমরা যেভাবে করতে যাই অনেক সময় ক্ষেপণ করি, অনেক ভুলভ্রান্তি হয়। বাট যদি ইলেকট্রনিক মেজারমেন্টের মাধ্যমে যদি আমরা সেটাকে অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের সেটা
একুরেসিটি বেড়ে যায় এবং আমাদের সময়ও কমে যায়। সেই কারণে বর্তমান গ্লোবাল যুগে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো যদি আমাদের করতে হয়, স্টাবলিশড করতে হয়, কালার ম্যানেজমেন্টের যদি সাস্টেনেবিলিটি যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইলেকট্রনিক মেজারমেন্ট ছাড়া কোনো উপায় নেই। আর এই ইলেকট্রনিক মেজারমেন্ট তো আমরা করি, সাথে সাথে আমরা সেখানে এই ইলেকট্রনিক মেজারমেন্টের মাধ্যমে আমরা বলতে পারি কোন ডাইজের স্ট্রেংথটা কেমন, এটার ক্রোমা ভ্যালু কেমন, এটার স্ট্রেংথ বা এটার যে আপনি কি বলি এটাকে হিউ কেমন, সেই জিনিসগুলো কিন্তু আমরা ইলেকট্রনিক মেজারমেন্টের মাধ্যমে করতে পারি। সেই জন্য ইলেকট্রনিক মেজারমেন্টের মধ্যে আগেই আমরা নর্মালি ধারণা করতাম যে ডাটা কালার নামের একটা, এবং ম্যাকবেথের আমাদের স্পেকট্রোফটোমিটার গুলা ছিল। এখন অনেক স্পেকট্রোফটোমিটার আছে। আমি কালার সায়েন্স যে ইলেকট্রনিক মেজারমেন্ট গুলো নিয়ে যে কথাবার্তা গুলো বলে, আমি অনুরোধ জানাবো বা একটা প্রপোজ করি যে আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি বেস্ট কালার রেফারেন্স গুলো দিব, বা ডাইস, কেমিক্যাল এবং ইনস্ট্রুমেন্টের রেফারেন্স গুলো আমাদের স্টুডেন্টকে পরিচয় করিয়ে দিব, যাতে করে ওরা বেছে নিতে পারে হোয়াট ইজ দ্য রাইট এবং হোয়াট ইজ দ্য রং। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা ইলেকট্রনিক কালার ম্যানেজমেন্ট এর ব্যাপারে আমরা কিছু হিন্টস শুনেছিলাম আমাদের শ্রদ্ধেয় জনাব সাজ্জাদ হোসেন স্যারের কাছ থেকে। এখন আমরা কনভেনশনাল কালারেশন ইন কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ আমরা যে চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করি, কারণ হলো আমাদের বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে আমরা যে কাজগুলো করি কনভেনশনাল ওয়েতে আমরা কালার ম্যানেজমেন্ট করে থাকি। সো কনভেনশনাল ওয়েতে কালারে ডিসিশন দিয়ে থাকি, কনভেনশনাল ওয়েতে কোয়ালিটি কন্ট্রোল করে থাকি। ইলেকট্রনিক ম্যানেজমেন্ট অথবা ডিজিটাল ম্যানেজমেন্ট থেকে আমরা বেশিরভাগ অর্গানাইজেশনই আমরা অনেক দূরে রয়েছি। সো এই যে কোয়ালিটি কন্ট্রোল করতে গিয়ে কনভেনশনাল কালারেশনে যে যে চ্যালেঞ্জ গুলো আছে এবং ডিজিটাল কালার ডিজিটাল কালারের মাধ্যমে সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে করা যায়, এই বিষয়ে আমাদের সাথে আমাদেরকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু নলেজ শেয়ার করবেন জনাব মোহাম্মদ এনামুল হক। উনি আমান বাংলাদেশ নামক জার্মান বেসড একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি কোয়ালিটি ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন। জনাব এনামুল হক স্যার। স্যার। থ্যাংক ইউ ফকির সাহেব, থ্যাংক ইউ আমাকে just সময় দেওয়ার জন্য at least. ওকে, কনভেনশনাল কালারেশন অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকেই যা দেখে আসছি আমাদের আশেপাশে, আমার বাড়ি যেহেতু নরসিংদী, সো কনভেনশনাল ডাইংটা আসলে আমার খুব পরিচিত। সো এখন কনভেনশনাল ডাইং এর যে ব্যাপারগুলো আসতেছে, যে আসলে কন্টিনিউটি মেনটেন করাটা একটু ডিফিকাল্ট। ওয়ান টাইম হয়তো সার্ভিসটা বেটার হইতেছে, বাট কন্টিনিউটি এটা সে রিপিটেবিলিটি একটা মারাত্মক ইস্যু, যেটা হয়তো মানে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। ইভেন তো রেসিপি ম্যানেজমেন্টে যদি আমরা যাই, রেসিপি ম্যানেজমেন্টেও একটা লেন্দি একটা প্রসেস। সো আমরা যদি ইলেকট্রনিক্যালি যাই, সেই ক্ষেত্রে দেখা যায় আমি একটা ডেভেলপ করা হলো, আজকে একটা শেড ডেভেলপ করা হলো, এই শেডটাকে সে 6 মাস পরে যদি সেম কালারটা আবার আসতেছে, সো একটা স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে আহ এটা কন্টিনিউটি আগে কেমন গিয়েছিল, এখনকার হিউটা কেমন বা ডেপথনেসটা কেমন, এই জিনিসগুলো ইজিতে বুঝে যে কেউ কাজ করতে পারে। তো এখন কনভেনশনাল যেটা আসলে ডিফিকাল্ট, এই 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 জিনিসগুলোকে মেনটেন করা আসলে। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে স্যার। জি বলুন স্যার। শোনা যাচ্ছে। ও, স্ক্রিনটা কেমন মনে হচ্ছে সেই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। এনিওয়ে, যাক, এখন কনভেনশনাল প্রসেসে যেটা আসতেছে, যে ধরেন অনেকেই ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বলতেছে যে পিপল ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর ইলেকট্রনিকে যেটা হলো ইলেকট্রনিক ডিপেন্ডেন্সি হলে যে কেউ এখানে কাজ করতে পারে, ইজিতে কাজ করতে পারে, এটা প্রপার একটা গাইডলাইন দিলে ওই কাজটা হয়ে যায় আর কি। বাট কনভেনশনালি যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আসলে
পিপল ডিপেন্ডেন্সিটা একটু বেশি, প্লাস কনজিউমিং, টাইম কনজিউমিং, ইভেন দো ইনকারেক্ট হওয়ার পসিবিলিটি থাকে বেশি। যার ফলে আপনি যে প্রথম যেটা বললেন যে হ্যাঁ, লস ইন টার্মস অফ, এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে এটা কস্ট অফ মানি আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওখানে মনিটরিং ইস্যুটাও একটা ফ্যাক্টর থাকে। আর যেটা ইলেকট্রনিক্যালি আসলে সেটা কমে যায়, এমনিতেই কমে যায়। ইভেন অ্যানালিটিক্যাল কাজগুলো করা খুব ইজি ইলেকট্রনিক্যালি। কনভেনশনালি আসলেই খুব ডিফিকাল্ট, কারণ আজকে একটা সেট ডেভেলপ হলো, এইটার রেসিপি ম্যানেজমেন্টটা সে এক সপ্তাহ পরে বা এক মাস পরে যখন এই সেটটা আবার আসতেছে, তাকে খুঁজে সেই আগের রেসিপিটা বের করা ইটস টু টাফ অ্যাকচুয়ালি। তো যেটা আসলে আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে আসলে আমাদের একটা ডাটাবেস থাকে, ইলেকট্রনিক ডাটাবেস। সো আজকে যে শেডটা ডাইং হলো, এই শেডটা যদি স্ট্যান্ডার্ডই থাকে সেটার আর ফিজিক্যাল স্যাম্পলের কোনো দরকারই নাই। কিন্তু কনভেনশনালি ফিজিক্যাল স্যাম্পলটা আসলেই খুবই ইম্পর্টেন্ট। সো দিস ইজ প্রসেসটা আসলে আমার কাছে মনে হয় একটু কমপ্লিকেটেড, যেটা ইলেকট্রনিক্যালি খুবই ইজি ওয়েতে করা যায় আর কি। সেখানে ইভেন দো রেসিপি ক্যালকুলেশন থেকে নিয়ে সে একটা একটা প্রোডাক্ট, একটা একটা কালার ডেভেলপ করতে কি পরিমাণ কস্ট আসতেছে, সাথে সাথে বের করা যায়, ইলেকট্রনিক্যালি ইজিতে বের করা যায় ইন টার্মস অফ রেসিপি কস্ট। আর যেটা আসলে ওইখানে কনভেনশনালি ডিফিকাল্ট, আমি ডোন্ট নো, আমি অ্যাকচুয়ালি যারা কনভেনশনালি কাজ করতেছে ওরা বুঝতে পারবে আসলে ডিফিকাল্টিস গুলা মানে কোন লেভেলের আসলে, যেটা আমার পক্ষে এই মুহূর্তে বোঝা আসলে খুব ডিফিকাল্ট। কারণ আমরা ফ্রম দ্য বিগিনিং সেই ইলেকট্রনিক উপরে ডিপেন্ডেন্ট হওয়াতে, যেটাকে আমরা খুব পজিটিভলি দেখতেছি। আর কনভেনশনালি আসলে আমাদের দেশে ম্যাক্সিমাম টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোই আসলে কনভেনশন। আমি জানি না রিজনটা এক হতে পারে যে ইন টার্মস অফ কস্ট এখানে একটা ফ্যাক্টর। এখন কালার সায়েন্স যদি একটা ইনিশিয়েটিভ নিয়ে দেখা যায় যে ইনিশিয়েটিভটা যদি এরকম হয় যে মেজারমেন্ট, আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতেছি, ইনস্ট্রুমেন্ট প্লাস হচ্ছে সিস্টেমটাকে যদি অ্যাফোর্ডেবল ওয়েতে নিয়ে অ্যাফোর্ডেবল একটা জায়গায় নিয়ে আসা যায়, তখন যে হয়তো লোকজন এটাতে ইন্টারেস্ট ফিল করবে। কারণ মানে আমার পার্সোনাল অপিনিয়নটা হচ্ছে যে কেউ যখন একটা স্মল ইন্ডাস্ট্রি, যারা টেক্সটাইল স্মল, আমাদের ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি আছে, দেখা যাবে যে এই সফটওয়্যার বেস যখন ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টটা নিচ্ছে, সে স্পেকট্রোফটোমিটার বলি অথবা সফটওয়্যারটা যখন নিচ্ছে, এইটার যে কস্ট, এই কস্ট দিয়ে সে একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি করতে পারে। অনেক সময় এরকম হয়ে যায়, ওই ধারণাগুলো আসলে এরকম। এই কনসেপ্টটা থেকে যখন লোকজন বের হয়ে আসতে পারবে না, আসলে এটার অ্যাডভান্টেজ গুলোকে যদি যদি ঠিকভাবে বোঝানো যায়, প্লাস এটাকে যদি অ্যাফোর্ডেবল ইয়াতে নিয়ে আসা যায়, তখন হয়তো কনভেনশনাল ইয়াতে আস্তে আস্তে মুভ করে সেটা ডিজিটালাইজে যেতে পারে। মাই পার্সোনাল অপিনিয়ন। আমার মনে হয় এই যে এই জায়গাটাতে অনেক কাজ করার স্কোপ আছে, যা আপনাদের ইয়েতে ভিশনে যা দেখলাম, সেই ভিশনে যদি আগান, ভেরি গুড। আমার কাছে খুবই মনে হয় যে পজিটিভ। আমাদের এখানে কনভেনশনাল আস্তে আস্তে আসলে কমবে যদি অ্যাফোর্ডেবল ইয়াতে চলে যায়। বাট যখন অ্যাডভান্টেজ গুলো লোকজন বুঝবে যে আসলে অ্যাডভান্টেজটা অনেক বেশি ইন টার্মস অফ ক্রিটিক্যালিজম যেটা আছে, সেটা হলো কনভেনশনাল যে ক্রিটিক্যাল যে যে জিনিসগুলো আছে, যেটা হলো পিপল ওরিয়েন্টেড, মানে পার্সোনাল, ইভেন তো পার্সন ওরিয়েন্টেড, ইভেন যে ডাইং যে করতেছে, ডাইং মাস্টার আমরা বলি, যেটাকে আমরা বলি ডাইং মাস্টার। সো ওনার উপরে আসলে ডিপেন্ডেন্ট, উনি যদি না থাকে যে আসলে আর কেউ ডাইং করতে পারতেছে না। ব্যাপারটা এরকম হয়ে যায় কনভেনশনালে। খুব এটা আসলে খুবই মানে সে একটা উনি যে কোনো কারণে অসুস্থ হইতে পারে অথবা ছুটি নিতে পারে। তো ওই সময় কি আসলে কোনো কাজ হবে না? ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। যেটা তো ইলেকট্রনিক্যালি আমরা যখন মেজারমেন্ট করতে যাই, তখন আসলে একটা প্রসেস দাঁড়ায় যায়। এই প্রসেসে যে কেউ এসে কাজ করতে পারে, জাস্ট একটা সিম্পল একটা গাইডলাইন দিয়ে অথবা একটা ওয়ার্কিং ইনস্ট্রাকশন দিয়ে তাকে এই এই ওয়েতে ইউজ টু করা যায় আর কি। সো এটা আমার মনে হয় আপনাদের এই জায়গাটাতে মনে হয় একটু কাজ করার স্কোপ আছে। মনে হয় যে মানে ডিজিটাল কালারেশনটাকে আপনারা যদি অ্যাফোর্ডেবল ইয়াতে নিয়ে আসতে পারেন, দেন এটা আসলে আরো অনেক সাকসেসফুল হবে আমার মনে হয় আর কি।
থ্যাংক ইউ ভেরি মাচ স্যারকে, স্যারের কিছু থ্যাংক ইউ। পয়েন্টের জন্য। এর মধ্যে দুই একটা পয়েন্টের কথা না বললেই না। আহ, এখানে একটা কোশ্চেন এসেছে, আমরা এই কোশ্চেন গুলো একটু পরে নিব। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে দিতে পারেন, আমরা সেই কোশ্চেন গুলোর আনসার গুলো ইনশাল্লাহ পরে আমরা একটা একটা করে দিব ইনশাল্লাহ। সো এনামুল হক স্যারের স্যারের স্পিচ থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হিউম্যান ডিপেন্ডেন্সি। কনভেনশনাল প্রসেসে সবচেয়ে বড় হলো হিউম্যান ডিপেন্ডেন্সি, অর্থাৎ মানুষের উপর নির্ভরশীল হতে হয়। এবং যখনই এখানে ম্যান এঙ্গেজড, সেখানে ম্যানিং এররটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইভেন এটা যদি কালার ডিসিশনের উপর ডিপেন্ড করে হতে, মানে কালার ডিসিশনের ব্যাপার হতে হয়, তাহলে বলা যায় যে মানুষের ভুল এটা হবে। এটা এটা কোনোভাবে অ্যাভয়েড করা সম্ভব না। সো এটা কারণ হলো হিউম্যান ডিপেন্ডেন্সি। এরর এরর হয়, মানুষের এরর হয়, হুম। মানুষের মানে হিউম্যান এরর, এটা একটা খুব কমন একটা জিনিস। এটা হওয়ার পসিবিলিটি থাকেই এটা। তো যেটা ইলেকট্রনিক্যালি এররটাকে ওইখানে মিনিমাইজ করা যায়, অনেকাংশেই মিনিমাইজ করা যায়, যেটা হয়তো বেনিফিট অনেক দেয়। আমি একটা একটা কোয়েশ্চেন দেখলাম যে কটন ডাইং এর ডিজিটাল মেজারমেন্ট ও রেসিপি কতটা পসিবল। আসলে ডাইং ইন্ডাস্ট্রিতে সেটা কটন হোক, পলিয়েস্টার হোক, নাইলন, রেয়ন, হোয়াটএভার, বাট ইলেকট্রনিক্যালি ইফ ইউ হ্যাভ এ স্ট্যান্ডার্ড, দেন ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু রেসিপিটা ম্যানেজমেন্ট যখন হবে, সো ডাইংটা আসলে ওইভাবেই হবে। তো এখানে ডিফিকাল্টিস গুলো আহ, তেমন নাই, যেখানে যেটা উনি যেটা বলতে চাচ্ছে আমি জানি না, কোয়েশ্চেনটা আসছে কটন ডাইং এর ডিজিটাল মেজারমেন্ট আর রেসিপি কতটা পসিবল। এটা এখানে ইম্পসিবল কিছু নাই, বরঞ্চ এটা আরো মোস্ট ইজি। যখন একটা ডেভেলপ রেসিপি যখন একটা ডেভেলপ করে আপনাকে স্ট্যান্ডার্ড তৈরি করেন একটা কালারের, এই স্ট্যান্ডার্ডের রেসিপি অনুযায়ী আপনি যখন আপনার নেক্সট ডাইং করেন, ইফ ইফ দ্য কটন ইজ নট চেঞ্জেস, আপনার কটনটা যদি ধরেন সেম সোর্সের কটন হয়ে থাকে, দেন এটা আহ, খুব একটা সমস্যা হওয়ার কথা না। বাট ইন টার্মস যদি সোর্স চেঞ্জ হয়ে যায়, যেমন ধরেন ইজিপশিয়ান কটন যদি এক ধরনের বিহেভ করবে, আবার আহ, যদি ইয়াতে যাই আমরা বিসিআই কটন, সেটা বিহেভিয়ারটা চেঞ্জ আসবে, কিছু না কিছু চেঞ্জ আসবেই। সো এই চেঞ্জটুকু কিন্তু কারেক্টিভ, ডিজিটালাইজ, এটা কারেক্টিভ করা যাবে। করা যাবে না বলতে কিছু নেই, যে কটন ডাইং দিস ইজ দ্য ডিজিটালাইজ, ইটস ভেরি ইজি। এক্স্যাক্টলি। এবং আপনি আরো যেটা বলছিলেন যে বাংলাদেশের এই এই ইলেকট্রনিক কালার ম্যানেজমেন্ট গুলোকে যদি আরো অ্যাফোর্ডেবল করা যায়, হ্যাঁ ডেফিনেটলি এখানে আমাদের অ্যাফোর্ডেবল করার সুযোগ আছে। তবে আমি এক্ষেত্রে বলবো আসলে ইন্ডাস্ট্রি এটা অ্যাফোর্ড করতে পারে। এটা যদি কিছু ইন্ডাস্ট্রি যদি নাও করতে পারে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি করতে পারে, তবে সেখানে এটা অ্যাফোর্ড করার চেয়েও এটার টেকনোলজিক্যাল অ্যাডাপ্টিবিলিটিটা সবচেয়ে বড় কথা। কারণ হলো এমন অনেক ইন্ডাস্ট্রি আছে যাদের অ্যাসপেক্টোফটোমিটার আছে, যাদের ডাটা কালারের মতো কোম্পানির অ্যাসপেক্টোফটোমিটার আছে, কিন্তু ভয়ে মানুষ ওটা ব্যবহার করতে যায় না। এবং ওইটা থেকে ডিসিশন মানুষ ট্রাস্ট করে না, বিলিভ করে না। কারণ হলো এখানে ওই যে কালার মাস্টারের একটা একটা ভূমিকা থাকে। পাশাপাশি এটা যদি ট্রাস্ট করতে হয়, দেখা যাচ্ছে যে এটা ট্রাস্ট করতে গেলে অনেকেরই সেটা ওই ওই ধরনের তাদের নলেজ থাকে না যে আমি এই ইলেকট্রনিক এই ডিসিশন গুলোকে আমি ট্রাস্ট করতে পারবো। বাট আসলে দুনিয়া চেঞ্জ হয়ে গেছে এখন। এমন একটা যুগে আমরা চলে আসছি যখন মানুষ চোখে দেখে কালার পাস দিবে, এই চিন্তা ভাবনা থেকে মানুষ বের হয়ে আসছে। এখন টোটালি মেশিন ডিপেন্ডেন্ট কালার পাসিং এর বিষয়গুলো। যিনি কোশ্চেন করছিলেন কটন, হ্যাঁ আসলে সঠিকভাবে আপনি বলেছেন যে কটন, ভিসকস, নাইলন, পলিয়েস্টার, হোয়াট এভার ইট ইজ, কালার প্রসেস টেকনোলজি সেম। ভেরিয়েবলস থাকবে, অনেক ধরনের ভেরিয়েবলস থাকবে, কিন্তু সেই ভেরিয়েবলস গুলোকে যদি কন্ট্রোল করা যায়, ডেফিনেটলি একটা ইন্ডাস্ট্রিতে আর রেসিপি ফর্মুলেশন থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোল পর্যন্ত খুব ভালোভাবে ইলেকট্রনিক্স দিয়ে কন্ট্রোল করা সম্ভব। ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। থ্যাংক ইউ। আমরা এরপরে আমাদের আজকের এই ওয়েবিনারের পরবর্তী পার্টে আমরা চলে যাব। আমাদের এই পার্টে আমাদের সাথে আজকে তা মূল্যবান বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম স্যার। স্যারের কাছে আমাদের
যে টপিকসটা আমরা স্যারের জন্য রেখেছি সেটা হলো ডিজিটাল কালার ম্যানেজমেন্টের গুরুত্ব সম্পর্কে ইন টেক্সটাইল প্রফেশনালদের। পাশাপাশি যেহেতু স্যারে একাডেমিতে আছেন, আপনার সেই জায়গা থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে গ্রো আপ করার জন্য ডিজিটাল কালার ম্যানেজমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন স্যার? জনাব তাজুল ইসলাম স্যার। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার ফখরুল। আহ, আপনাকে আবার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যেহেতু শিক্ষকতায় আছি এবং বেশ কয়েকটি কোর্স আসিনুল্লাহ ইউনিভার্সিটিতে আমাকে পড়াতে হয়, যে কোর্সটি আমি আসলে পড়িয়ে আনন্দ পাই নিজে, সেই কোর্সটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন ওয়েট প্রসেসিং। এবং সেখানে আমরা স্পেকট্রোফটোমিটার, কালার মেজারমেন্ট, কালার স্পেসিফিকেশন, রেসিপি ফর্মুলেশন অ্যাসিস্টেড উইথ কম্পিউটার, এই বিষয়গুলো আলোচনা করি। তা আমার পূর্ববর্তী বক্তাদের জন্য শুনে ভালো লাগছিল। আমি এগুলোকে রিপিট না করে একটু আলোকপাত করব আসলে কেন ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট উপর আমাদের নির্ভর করতে হচ্ছে, কেন আমরা হিউম্যান পারসেপশন থেকে সরে এসে একটি স্পেকট্রোফটোমিটার অথবা কালারিমিটার কোন ইনস্ট্রুমেন্টের উপর নির্ভর করতে যাচ্ছি। আসলে কালার পারসেপশনের সাথে কিন্তু ফিলোসফির একটা সম্পর্ক আছে। আমি আমার দু একজন ছাত্রকেও দেখতে পাচ্ছি, তারা যদি আমার কোর্সটা করে থাকে তারা হয়তো জানবেন আমি যে এই কথাটা প্রায় প্রথম দিনই বলার চেষ্টা করি, যাতে করে কম্পিউটারের ভূমিকা কালার মেজারমেন্টের ক্ষেত্রে এবং কালার পারসেপশন করার ক্ষেত্রে, তাদেরকে স্পেসিফাই করার ক্ষেত্রে এটার চ্যালেঞ্জ গুলো কি কি সেটা আগে বলে নিয়ে আমি তাদের ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা করি। আমি সেই কাজটাই হয়তো এখানে আরেকবার রিপিট করব। যেটা বলছিলাম যে কালার পারসেপশনের সাথে ফিলোসফির একটা খুব গভীর সম্পর্ক আছে। এটাকে ল্যাটিন একটা ওয়ার্ডে বলা হয়, কোয়ালিয়া বলে টার্ম আছে ফিলোসফিতে। এটাকে বলা হয় যে আসলে সাবজেক্টিভ কনসাসনেস যেটা। যেমন আমি যদি এখন আমাদের শ্রোতাদেরকে প্রশ্ন করি যে আপনি রাতে কি খাবার খেয়েছেন, কেউ যদি বলে যে হ্যাঁ আমি পাস্তা খেয়েছি, আমি তাকে জিজ্ঞেস করি যে পাস্তা স্বাদ কেমন ছিল। এটা কমিউনিকেট করা খুবই ডিফিকাল্ট। উনি যদি বলেন পাস্তার স্বাদ কেমন ছিল, তো ভাবি আমাকে বলার চেষ্টা করবো কেন, যতক্ষণ পর্যন্ত পাস্তাটা আমি না খাচ্ছি ততক্ষণ পর্যন্ত সম্ভবত ওনার সকল বর্ণনাই অসম্পূর্ণ থেকে যেতে পারে। এর আরেকটি উদাহরণ হতে পারে মাথা ব্যথা। মাথা ব্যথা করছে, কি ধরনের, কতটুকু মাথা ব্যথা, তীব্র, মৃদু, কিঞ্চিত, অনেক বেশি। তো এই যে যেটাই বলুক না কেন, যতক্ষণ পর্যন্ত ঠিক ওই মাথা ব্যথাটা আমার না হচ্ছে, আমাকে এটা উনি সম্পূর্ণরূপে কমিউনিকেট করতে পারবেন না। কালার সিমিলার একটি ফেনোমেন। যদি আমি আপনাকে বলি, এটাকে ওই যে কোয়ালিয়া যেটা বললাম, রেডনেস অফ রেড, হ্যাঁ, আপনারা গুগল করেও দেখতে পারেন। রেডনেস অফ রেড বলা হয় যে আসলে লাল কতটুকু লাল। সূর্য যখন অস্ত যায় ঠিক ওরকম লাল, মানুষের শরীরে রক্ত ঠিক ওরকম লাল, বা আহ, ইট ইটের যে রং ওরকম লাল, বা মাটির, লাল মাটির রং। এই যে এটাকে সুনির্দিষ্ট করা খুব কঠিন একটি কাজ। কারণ এক্ষেত্রে আরেকটি কোশ্চেন হচ্ছে, ডাজ রিয়েলি কালার এক্সিস্ট ইন দি রিয়েল ওয়ার্ল্ড? কালার নিয়ে যে আমরা এত কথা বলছি, আসলে কি কালারের কোনো অস্তিত্ব আছে পৃথিবী? কিছু কিছু ফিলোসফার বলবেন যে না, কালারের মূলত কোনো অস্তিত্বই নেই। কালার সম্পূর্ণ একটি কল্পনা। কোথায়? যখন কোনো রঙিন বস্তুর উপর আলো সে আলোটা আমাদের চোখের মধ্যে দিয়ে রেটিনাতে পৌঁছায়। রেটিনার 3টি ফটো রিসেপ্টর সেল আছে। সেই 3টি ফটো রিসেপ্টর সেল যখন তাকে রিসিভ করে, তখন সেখানে বায়োলজিক্যাল রিয়াকশন হয়ে কালার দেখতে পায়। সো কালার সম্পূর্ণ কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। বস্তুর মধ্যে কালার থাকছে কি থাকছে না এটা নিয়ে বড় ধরনের ডিবেট আছে, এবং কিছু ফিলোসফার মনে করেন যে বস্তুর মধ্যে কালার নেই, এটা এখানকার সৃষ্টি।
তো এরকম একটি ক্রিটিক্যাল বলবো অথবা সফিস্টিকেটেড ইস্যু বলবো অথবা খুবই হাইলি সাবজেক্টিভ নেচারের জিনিস যখন কমিউনিকেট করতে হয়, যখন এটা কারোর সাথে কাউকে আন্ডারস্ট্যান্ডিং করাতে হয় যে হ্যাঁ এটা এই ধরনের লাল কালার আমি চেয়েছিলাম, এই ধরনের সবুজ কালার আমি চেয়েছিলাম, তখন ডিসপুট হওয়ার রিস্ক অনেক বেশি থাকে। কেউ একজন ভাবতেই পারেন যে না আমি ঠিক যে লাল চেয়েছিলাম সেই লাল এটা না। তখন কি করা? তখন কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে ইনস্ট্রুমেন্ট। যেহেতু ইনস্ট্রুমেন্ট বায়াসলেস, হিউম্যান, আপনি বলবেন যে আপনারটা সঠিক, আপনি যেটা দেখছেন সেটা সঠিক, আমি বলবো আমি যেটা দেখছি সেটা সঠিক। সো সেই ক্ষেত্রে যদি কোনো ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট আমাদেরকে থার্ড পার্টির মতো সে আমাদেরকে একটা এই ক্ষেত্রে এই ডিসপুটটা কে নিরসন করার জন্য এগিয়ে আসতে পারে, ইনস্ট্রুমেন্টের উপর তখন আমরা ছেড়ে দিব যে ওকে ইনস্ট্রুমেন্ট যেটা বললো আমরা সেটা। তো আমাদের হিউম্যান আই কালারের যে ডিফারেন্স সেটা ডিটেক্ট করতে পারে, তার একটি আহ, ন্যূনতম ক্ষমতা আছে, এরপরে আর সে ডিটেক্ট করতে পারে। ইনস্ট্রুমেন্ট তার এই ক্ষমতাটা আর একটু বেশি, সে আরো বেশি সূক্ষ্ম লেভেলেও কালার ডিফারেন্সটাকে ডিটেক্ট করতে পারে। ফলে হয় কি আমরা তাই ইনস্ট্রুমেন্টালি ঠিক এক্স্যাক্টলি ভ্যালু দিয়ে বলতে পারবো যে এদের মধ্যে ডিফারেন্সটা এতটুকু। এই যে কতটুকু মাথা ব্যথা, এটা যখন আমরা বলতে পারছিলাম না। হ্যাঁ, তীব্র তীব্র বলতে কি? মাথা ব্যথার তো কোনো রেটিং নেই, মাথা ব্যথার তো কোনো ইউনিট নেই। যেমন উনি 10 কেজি ওজনের, বা উনি 50 কেজি ওজন, ওনার ওজন 70 কেজি। মাথা ব্যথা তো এভাবে কোনো ইউনিট দিয়ে আমরা মেজার করতে পারছি না, কমপ্লিটলি সাবজেক্টিভ। কিন্তু ইনস্ট্রুমেন্ট তখন এসে আমাদেরকে কালারকে, তাদের ডিফারেন্সকে নিউমেরিক্যাল একদম নাম্বার দিয়ে বলে দিতে পারছে যে হ্যাঁ তাদের মধ্যে ডিফারেন্স আছে 0.7। এবং আমরা যেহেতু জানি ইনস্ট্রুমেন্ট যখন কোনো ডিফারেন্স 1 পর্যন্ত বলে, সেটা হিউম্যান আই খুব একটা ডিটেক্ট করতে পারে না। সো এটা অ্যাকসেপ্টেবল। 1-এর উপরে গেলে আমরা তখন আর কি মেনে নিব, তাহলে এটা সবাই মেনে নিতে পারে। এই কারণেই ইম্পর্টেন্সটা, এর প্রয়োজনীয়তাটা আমাকে বলতে বলা হয়েছে, তাই এটা জানালাম যে আপনাদেরকে, যে যেহেতু আমরা একমত হতে পারছিলাম না আহ, কোনো একটা পেয়ার অফ কালার প্রোডাক্টের মধ্যে কতটুকু তারতম্য আছে বা তারা আসলে সম্পূর্ণরূপে একই কিনা, এই ব্যাপারে যেহেতু আমরা কোনো ঐক্যমত্যে আসতে পারছিলাম না, মতানৈক্য হচ্ছিল, সেই ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট আমাদেরকে একদম নাম্বার দিয়ে বলে দিবে ওকে এটা 1.25, এদের মধ্যে ডিফারেন্স বিরাজ করছে। তখন আমরা অ্যাকসেপ্ট করি ওকে যেহেতু 1.25 হিউম্যান ডিটেক্ট করতে পারে, ওকে লেটস কল ইট এ ডে, এটা আনএক্সেপ্টেবল। এই ধরনের একটি ডিসিশন আমরা সহজে চলে আসতে পারি। এবং এই ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট একটা তো হচ্ছে ডিসপুট কে সমাধান করার জন্য, আরেকটি শ্রোতার আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বলে দিয়েছেন, সেগুলোকে আমি আর রিপোর্ট করতে চাচ্ছি না। এর একটি যে কথাটা হয়তো আসেনি এখনো, এটা আমি বলে দিতে পারি। আমাদের ডিপার্টমেন্টের চেয়ার ফর সাস্টেনেবিলিটি টেক্সটাইল ইনোভেশন, সেই জায়গা থেকে সবকিছুর মধ্যেই সাস্টেনেবিলিটিকে আমি খোঁজার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। সেখান থেকে যখন আমরা প্রপারলি কালারকে ইনস্ট্রুমেন্টালি ডিজিটালি ম্যানেজ করতে পারি, তখন নানাভাবে প্রসেসকে ইফিশিয়েন্ট করে তুলব। প্রসেসের ওয়েস্ট, যেটা হয়েছে, যত রিওয়ার্ক কমানো যায়, রিডাইং কমানো যায়, আহ, আমরা আমাদের করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা সাস্টেনেবল অ্যাপ্রোচ এটা, কারণ সেখানে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন লোড কমে আসছে। ডেফিনেটলি আমাদের পূর্ববর্তী বক্তার ইকোনমিক অনেক বেনিফিট আছে, টাইম প্রসেস এফিসিয়েন্সি বেনিফিট আছে, পাশাপাশি এনভায়রনমেন্টের উপরে লোডটা 10 টন ফেব্রিক ডাইং করার জন্য যদি আমরা এক চান্সেই করতে পারি, তাহলে যতটুকু ইফ্লুয়েন্ট প্রডিউস হচ্ছিল সেক্ষেত্রে যদি আমাদের 20% রিওয়ার্ক করতে হতো, তাহলে 20% সিম্পলি আমাদের ইফ্লুয়েন্ট লোড বেড়ে যেত। সেটা থেকে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাতে পারি যদি আমরা ইনস্ট্রুমেন্ট, এবং ইনস্ট্রুমেন্টও এই মেজারমেন্টটা এখন খুব ওয়েল এস্টাবলিশড। এটা আন্ডার গ্রাডে
সম্পর্কে সম্পূর্ণরূপেই জেনে যাচ্ছেন। এর পাশাপাশি যারা টেক্সটাইলের আন্ডারগ্রাড করার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য কালার সায়েন্সের এই উদ্যোগটিকে আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয়। সো যারা নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে এই ট্রেডের সাথে যুক্ত হয়েছেন অথবা যুক্ত হবেন বলে চিন্তা করছেন, তাদের জন্য এই একাডেমি বেশ উপকারী হবে বলে মনে করি। এবং আমার ইনভলভমেন্টকে এখানে সবার সামনে আহ, কৃতজ্ঞতার সাথে উল্লেখ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আহ, এবং আমি এই কোর্সটিকে অ্যাপ্রুভ করানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরে নিজেও আনন্দিত। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আমাদের টেক্সটাইলের ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবল করার জন্য স্পেস থেকে তারা অবদান রাখছে, তাদের সাথে যুক্ত থেকে আমি আনন্দ প্রকাশ করছি। এখানে আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যারকে। স্যারের মূল্যবান কথাগুলো থেকে কয়েকটা পয়েন্ট উঠে আসছে, এর মধ্যে দুই একটা পয়েন্ট না বললেই না। মূলত বেসিক একদম ফান্ডামেন্টাল কালার সায়েন্সের বিষয়টা স্যারের কথায় চলে আসছে, যে কালার একটা বায়োলজিক্যাল একটা ফিজিও বায়োলজিক্যাল একটা ফেনোমেনন, যার মাধ্যমে আমরা যেটা ট্রেনিং এ প্রথম সেশনে আমরা সবসময় শেয়ার করে থাকি, যে কালার আসলে একটা কমপ্লিটলি একটা সাবজেক্টিভ ম্যাটারস। সো ইন্ডাস্ট্রিতে এই সাবজেক্টিভ ম্যাটার, অর্থাৎ যেটা একটা রেড, স্যার যেটা উদাহরণ দিচ্ছিলেন, সেই রেডটা কি ধরনের রেড, এটা আমরা যখন বলতে যাই এক এক মানুষ এক এক ভাবে নামকরণ করি। ইন্ডাস্ট্রিতে কিন্তু এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রসেস চলছে, এখানে এত ভেরিয়েশন, ল্যাঙ্গুইস্টিক এত ভেরিয়েশন কিন্তু আনা ভেরি টাফ, এবং এটা ভেরি চ্যালেঞ্জিং। সো এই জায়গা থেকে ইম্পর্টেন্স অফ কালার ম্যানেজমেন্ট, ডিজিটাল কালার ম্যানেজমেন্ট এখানে আমাদেরকে যে সমাধানটা দিচ্ছে, সেটা হলো জাস্ট এটাকে ভ্যালুয়েশন করে দিচ্ছে, একটা কোয়ান্টিফাই করে দিচ্ছে, যে এই কালার থেকে এই কালারের দূরত্ব এতটুকু, ডিস্টেন্স এতটুকু, এটা অ্যাকসেপ্টেবল অথবা এটা অ্যাকসেপ্টেবল না। এবং প্রতিটা কালারের একটা কালার স্পেসে নির্দিষ্ট পরিমাণ একটা কালারের ভ্যালু আমাদেরকে এক্সপ্রেস করতে সাহায্য করে, এবং যে ভ্যালু দিয়ে আমরা এই ডিজিটাল কালার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিতে কালার ম্যানেজ করতে পারি ইনশাল্লাহ। সো ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। আর স্যারকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে টেক্সটাইল ইনস্টিটিউট থেকে আমাদেরকে কোর্স অ্যাপ্রুভালের জন্য স্যারের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এবং তার গাইডলাইনে আমরা আজকে এতদিন পর্যন্ত ইনশাল্লাহ আসতে পেরেছি এই কোর্স অ্যাপ্রুভালটা নিয়ে। এবং আমরা পাশাপাশি শুধুমাত্র যারা টেক্সটাইল, আমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েট, বাট ইন্ডাস্ট্রিতে এসে তারা যখন এই অ্যানালগ এই ট্রেডিশনাল কালার ম্যানেজমেন্ট দেখে, তারা কিন্তু আসলে রিলেট করতে পারে না। হ্যাঁ, আবার কেউ কেউ আছেন হয়তো তারা টেক্সটাইল গ্রাজুয়েট, বাট ইন্ডাস্ট্রিতে এসে ডিজিটাল কালার দেখতেছেন, বাট তারা যা পড়ে এসেছেন ইন প্র্যাকটিক্যালি এখানে কিছু ভেরিয়েশন আছে। সো আমাদের এই কালার সায়েন্স ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা ট্রাই করি সেই ভেরিয়েশন গুলো কমানোর জন্য, এবং যাতে করে তারা একটা সবাই সবাই মিলে, অর্থাৎ কালার নিয়ে যারাই কাজ করে সবাই একটা সেম প্ল্যাটফর্মে কালারকে সেম ভাবে কোয়ান্টিফাই করতে পারে, সেম ভাবে কালারকে কমিউনিকেশন করতে পারে। অর্থাৎ আমি কালার ব্যাপারে যে শব্দটা ব্যবহার করব, ঠিক সেম শব্দ যদি কালার পুরা সাপ্লাই চেইনে সবাই সেম শব্দ ব্যবহার করে, তাহলে চিন্তা করে দেখুন যে আমাদের ল্যাঙ্গুইস্টিক গ্যাপের কারণে কালার নিয়ে আর এরর বা রং ডিসিশন কিন্তু আর হওয়ার সুযোগ নেই, যাতে করে আমাদের ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল এজ আমাদের কান্ট্রি বেনিফিট হওয়ার সুযোগ আছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম স্যারকে স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এই মুহূর্তে আমাদের আমাদের কালার সায়েন্স একাডেমির একজন সম্মানিত অ্যাডভাইজার, আমাদের সবাই শ্রদ্ধেয়, আমার পার্সোনালি আমার নিজেরই উনি টিচার, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান স্যারের কাছে যাব। স্যার এই মুহূর্তে অ্যাক্টিং স্যারের প্রিন্সিপাল হিসাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে কর্মরত আছেন। এবং স্যারের কাছে যাওয়ার আগে স্যারকে একবার কনগ্রেচুলেশন জানাতে চাই আমি, যে আমরা যেটা বলছিলাম স্যারে হয়তো তখন মিস করেছিলেন, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী আমাদের বাংলাদেশের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে র্যাঙ্কিং এ সবচেয়ে বেশি ভালো করেছে, এপিএ অর্থাৎ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টে সবচেয়ে বেশি ভালো করেছে স্যারের লিডিং এর মাধ্যমে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী আমার নিজেরই প্রতিষ্ঠান, সেখান থেকে এই স্যারের লিডিং এর মাধ্যমে এই প্রতিষ্ঠান যে এত ভালো একটা সম্মান নিয়ে আসলো, স্যারকে এই জন্য আমরা এক্স
টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফ্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ার নোয়াখালী কলেজ থেকে স্যারকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যারের এই অ্যাচিভমেন্ট আসলে আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসাজনক। এই মুহূর্তে আমি স্যারের কাছে যাব যে আমাদের যেহেতু স্যারে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন, খুবই এক ধরনের বড় একটা দায়িত্ব নিয়ে আছেন। তো সেক্ষেত্রে উনি একাডেমিক একজন পার্সন হিসাবে আমরা আমরা যারা ওনার ছাত্ররা অথবা যারা আমরা প্রফেশনাল হিসাবে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে আছি, এই ধরনের কালার ম্যানেজমেন্টে যে প্র্যাকটিস গুলো নিয়ে আমরা কথা বলছি অথবা প্র্যাকটিস গুলো করতেছি, এর মধ্যে কোলাবোরেশনের কোনো সুযোগ আছে কিনা অথবা সেটা করলে আমরা কিভাবে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান স্যারকে আমন্ত্রণ জানাবো স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা আশা করি আমার কথা সবাই শুনছেন। আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। ফখরুল, কি আমার কথা শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাচ্ছি কালার সায়েন্স একাডেমিকে আমাকে এরকম একটা প্রোগ্রামে, ওয়েবিনারের মতো একটা প্রোগ্রামে, যেখানে আচ্ছা মার্চ পিপলের সাথে কানেক্টিভিটি, মানে কানেক্টিং করা যায়, কানেক্টিভিটিটাকে লার্জ করা যায়, এই ধরনের একটা প্রোগ্রামে আপনি আমাকে ইনভাইট করেছেন। আমি আহ, আমি ভেরি সরি টু সে যে আমি আসলে পুরো প্রোগ্রামটাতে ছিলাম না। আমি আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার কাছে মনে হয়েছে আসলে এখানে শেখার অনেক কিছুই ছিল যেটা আমি মিস করলাম। আমি আসলে খুবই দুঃখ প্রকাশ করছি। আজকের অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন জনাব ইঞ্জিনিয়ার ফখরুল সাহেব, এবং আহ, যারা কিনোট স্পিকার হিসেবে যারা ছিলেন ইতিমধ্যে আমার আগে পূর্ব বক্তা যে আলোচনা করেছেন, খুবই ভালো লেগেছে, ডক্টর তাজুল ইসলাম স্যার, এবং তার আগে হয়তো একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট কথা বলেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে কালারের মধ্যে একটা জটিল একটা বিষয় নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের মতো একটা দেশ, থার্ড ওয়ার্ল্ড মতো একটা দেশ, আমরা এটা নিয়ে প্র্যাকটিস করছি। আমরা যেখানে কালার বলতে আমরা বুঝি যে হ্যাঁ, দুই তিনটা কালার মিক্স করলাম তো একটা কালার হয়ে গেল, একটা কমপ্লিমেন্টারি কালার তৈরি হলো, আর সেটা দিয়ে আমরা রং করে ফেললাম। আমাদের কনসেপ্টটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমার কাছে মনে হয়, আমি যদি খুব ভুল না বলি, বাংলাদেশের প্রায় more than 80% ইন্ডাস্ট্রি যেখানে তোমার হচ্ছে যে ডিজিটাল কালার ম্যানেজমেন্ট বা কালার ম্যানেজমেন্ট স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রোফোটোমিটার বা ইউভি স্পেকট্রোফোটোমিটার বা যে সমস্ত ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্ট ইউজ করা হয়, সেই সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার না করে তারা নর্মালি যেটা করে থাকেন আর কি। ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি জব করেছিলাম, আমি আমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি মাসা নিটিং এর 9, যেটা টঙ্গী বিসিকে ছিল, আমার ফার্স্ট জব শুরু হয় সেখান থেকে, এবং আমি ল্যাবে ছিলাম। তো আমার কাজ করার সুযোগ হয়েছে সেখানে, কমপ্লিমেন্টারি কালার গুলো নিয়ে আমি কাজ করেছি, কালার কম্বিনেশন করেছি, কালার ম্যাচিং করেছি, প্যান্টন বুক দেখেছি। তো সেখানে আমি দেখেছি যে আমার যিনি বস ছিলেন, তো বস আমাকে প্রতিদিন একটা কিছু তোমার করতেন, যে উনি আমাকে কিছু হোমওয়ার্ক দিতেন, যে তুমি আজকে রাতে তোমার ডিউটি, শিফটিং ডিউটি, তোমার কাজের বাইরে এই কাজগুলো তুমি করবা। যে তুমি তুমি সেকেন্ডারি কালার গুলো তৈরি করবা, টার্সিয়ারি কালার গুলো তুমি তৈরি করবা, এই প্রাইমারি কালার গুলোকে মিক্সিং করে কি কালারটা পেয়েছো, তারা প্যাটার্ন বুকের কত নাম্বার কালার সাথে তোমার এই কালারটা ম্যাচ হয়েছে, এটা ডিটেলস তোমাকে, এটা প্যারামিটার্স তোমাকে বলতে হবে। তো এখানে আমার একটা অবজারভেশন বা আমার একটা লার্নিং যেটা হয়েছে, সেখানে কালার গুলো সম্বন্ধে, এই যে আমার পূর্বোক্ত বক্তা যে বলেছেন যে যে একটা লাল কতটুকু লাল হলে আমরা তাকে লাল, এখন যেটা ম্যাজেন্টা সেটা হয়তো আমার চোখে আমি লাল বলছি, বাট আরেকজন বলছে যে না এটা লাল না। আমরা কিভাবে এটাকে ইকুইপ করব, কিভাবে আমরা এটাকে ডিস্টিংগুইশ করব, যেটা হ্যাঁ এটা বাগানের টকটকে লাল গোলাপটা এটা লাল। তো এই জন্য আমি মনে হয়, আমার যেটা মনে হয় যে কালার একাডেমি এবং ডিজিটাল কালার ম্যানেজমেন্ট নিয়ে, যদিও আমাদের একাডেমিতে আমাদের যেহেতু ইউনিভার্সিটির নির্দিষ্ট কারিকুলাম আমরা ফলো করি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটিক্সের, সেই কারিকুলামে কিন্তু আমাদের থিওরি অফ কালার ফিজিক্স একটা সাবজেক্ট আমাদের আছে, যেটা আন্ডারগ্রেড স্টুডেন্টদেরকে আমরা পড়াই থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওই যে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন ওয়াইড প্রসেস ইঞ্জিনিয়ারিং, সেখানেও কিন্তু আমাদের টেক্সটাইল কালারেশন, ইনস্ট্রুমেন্টস, ইকুইপমেন্ট গুলো নিয়ে ডিসকাশন, কোলাবোরেটলি, মানে ইলাবোরেটলি ডিসকাশন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, যে এটার অ্যাপ্লিকেশনটা ইন্ডাস্ট্রিতে খুবই কম। এখন থিওরিতে একটা স্টুডেন্ট যতটুকুই পড়ুক না কেন,
তার গ্যাপটা, যেহেতু বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল এডুকেশন সেক্টরটা এত ডেভেলপ করে নাই, আমরা দেশের বাইরে যেসব এডুকেশন সেক্টর যেগুলো আছে, জার্মানিতে আছে, তোমার সুইডেনে আছে অথবা ইংল্যান্ডে আছে, সেখানে তাদের যে টেক্সটাইলের যে মানে অ্যাপ্লিকেশনটা, তারা যেভাবে থিওরিটির সাথে অ্যাপ্লিকেশনে যেভাবে তারা আয়ত্ত করতে পারেন, যেভাবে পড়াশোনা করে আসেন, বাংলাদেশের প্র্যাকটিসটা কিন্তু সে অবস্থায় তৈরি হয়নি। বাংলাদেশে আমাদের ছেলেরা যত ভালো ভার্সিটি হোক না কেন, ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এর কথাই আমি বলি, সেখানে তাদের প্র্যাকটিসটা কতটুকু আছে? কালার ম্যানেজমেন্ট নিয়ে যে পরিমাণ পড়াশোনা তাদেরকে, থিওরি নলেজ যতটুকু দেওয়া হয়, যে ডেপথ তাদেরকে দেওয়া হয়, সেটার অ্যাপ্লিকেশনটা কিন্তু তারা তারা তাদের একাডেমিক পিরিয়ডটার মধ্যে, অর্থাৎ এই 4 বছর বা 5 বছর সময়ের মধ্যে তাদের সেই প্র্যাকটিসটা কিন্তু হয় না। সেই প্র্যাকটিসটার যদি বলি আমি, সেটার ওভারঅল 100% প্র্যাকটিস যদি বলি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি দিকে তারা প্র্যাকটিসটা করে থাকে। তারা প্রথমে গিয়ে দেখেন যে লাল এবং ইয়েলো মিলে একটা কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেড গ্রিন মিলে একটা কালার করতেছে, সে দেখতেছে এত পার্সেন্ট রেড কনস্ট্যান্ট হচ্ছে যে রেড, এত পার্সেন্ট কনস্ট্যান্ট হচ্ছে ইউজ করতেছে গ্রিন, একটা কালার কম্বিনেশন হলে একটা কালার হচ্ছে। বাইরে একটা সোয়াচ দিয়েছে, সোয়াচের সাথে মিলে দিতেছে কত পার্সেন্ট ডিস্টেন্স আছে। এখন যিনি কালারে, যিনি যিনি ল্যাবের হেড, তিনি বলতেছেন না 10% ডিস্টেন্স এখন রয়ে গেছে। যিনি কাজ করছেন তিনি বলছেন না 5% ডিস্টেন্স হয়ে গেছে। এখন যদি এই যে ইকুইপমেন্টের অ্যাপ্লিকেশনটা যদি আমরা এটাকে নিয়ে আসতে পারতাম, তাহলে সেখানে আমার আমার লেবারটা কমতো, ঠিক না? আমার এটিপির এই যে কি পরিমাণ কালার নষ্ট হচ্ছে, সেটা আমার এটিপির যে লোড হচ্ছে সেই লোডটা কমে আসতো, নট অনলি দ্যাট, খরচটা কমে আসতো। তো এই বিষয়গুলোকে আরো বেশি এক্সারসাইজেবল করার জন্য, আরো বেশি প্র্যাকটিসিং নিয়ে আসার জন্য, আমার মনে হয় যারা একাডেমিতে যারা আছি এবং ইন্ডাস্ট্রিতে যারা আছে, এই কোলাবোরেশনটাকে আরো স্ট্রং করা দরকার। এবং স্টুডেন্টরা যেহেতু তাদের ফাইনাল ইয়ার কমপ্লিট করার পরে তারা 3টা মাস বা 4টা মাস বা 2টা মাস তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে থাকেন, অ্যাপ্রেন্টিস টাইম, এই সময়টা আমার মনে হয় তাদেরকে কালার সাথেও একটা রিলেশন তৈরি করা দরকার আছে, যেটা তারা থিওরিতে পড়ে এসেছে, কতটুকু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেবল। এবং এখানে একটা বিষয় বলা দরকার আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, তারা তাদের সেই সক্ষমতা থাকে না যে একটা মেশিন কেনা, যে কয়েক কোটি টাকার একটা মেশিন, স্পেকট্রোমিটার, একটা অনেক দামি একটা মেশিন, সেই মেশিনটা নিয়ে তারা কাজ করবে, এই সক্ষমতা থাকে না, তারা থার্ড পার্টি কাজ করে থাকেন। আমার মনে হয় যারা ইন্ডাস্ট্রিতে, যারা আমরা এখন এখন যেহেতু আমরা বাংলাদেশ যেহেতু আমরা মধ্যম আয়ের দিকে যাচ্ছি, এবং 2030 সালের মধ্যে আমরা, এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রত্যয়কে যদি আমাদের ধারণ করতে হয় এবং সেটাকে এক্সিকিউট করতে হয়, তাহলে আমার মনে হচ্ছে যে যে আমরা আমাদের একাডেমিতেও কিছু পরিবর্তন আনা দরকার, এবং এট দ্য সেম টাইম এটার অ্যাপ্লিকেশনটা ফ্যাক্টরিতে আরো বাড়ানো দরকার। তো যেহেতু আমাদের ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, অনেকে অনেক আলোচনা করেছেন, অনেকে আমার স্টুডেন্ট অনেকে আছেন, ফখরুল যেহেতু নোয়াখালীর স্টুডেন্ট, এবং আমার বিশ্বাস অনেককে আমি দেখছি যারা আমার প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে গিয়েছেন, এবং আমার বিশ্বাস যে কালার নিয়ে আরো অনেক কাজ করার সুযোগ আমাদের আছে। আরো অনেক একাডেমিশিয়ান যারা আছেন, এটাকে টুগেদার অথবা একটা সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করতে পারে। কি কি গ্যাপ ল্যাকিংস আমাদের মধ্যে রয়ে গেছে, আমরা কোথায় কোথায় নক করলে আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে আরো বেটার আউটপুট আসবে, তারা এন্টারপ্রেনার হচ্ছেন। তো তারা কালার ম্যানেজমেন্ট নিয়ে যদি কাজ করার প্রেক্ষিতে কি কি ডেভেলপ তার হচ্ছে, কি কি আউটপুট সে বের করে নিয়ে আসছে, এটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় ওদের ভবিষ্যতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো আমরা। ধন্যবাদ ফখরুল ইসলামকে, ধন্যবাদ সম্পূর্ণ কিনোট স্পিকার যারা ছিলেন পূর্বে এবং যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি ক্লাস শ্রোতা হিসেবে শোনার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমি সর্বোপরি কালার সায়েন্স একাডেমির তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। স্যারের কথা থেকে একটা জিনিস ক্লিয়ার, আমরা অন্তত রিসেপটিভ, অর্থাৎ একাডেমি, স্যারে যেহেতু একজন একাডেমিক পার্সন হিসাবে এখানে প্রতিনিধিত্ব করছেন, সো রিসেপটিভ অর্থাৎ আমরা চেঞ্জিং মাইন্ডটা আমাদের মধ্যে সেট আপ করা আছে। সো ইন্ডাস্ট্রিয়াল যে প্র্যাকটিস গুলো খুব ওয়েল এস্টাবলিশড হচ্ছে, যেটা এখনো হয়তো ক্যারিকুলাম গুলোতে আপ টু ডেট হয়নি, সেই ব্যাপারটা নিয়ে স্যারে বলছিলেন যে সেগুলো যদি সুযোগ হয় আমাদের, হয়তো আমরা সেগুলোকে কোলাবোরেশন করা এবং সেগুলোকে আরো আপ টু ডেট করা, যাতে করে ইন্ডাস্ট্রিয়াল নলেজ গুলো দিন দিন আমাদের যারা গ্রাজুয়েট আছে, আন্ডার গ্রেড স্টুডেন্ট আছে, তাদের মধ্যে যাতে করে আমরা ছড়িয়ে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার এই মূল্যবান সময়ের জন্য, মূল্যবান বক্তব্যের জন্য। এত রাত করেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং আমাদের অনুষ্ঠানের আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা দুই একটা আমাদের কোশ্চেন এবং আনসার সেশন আছে, আমরা একটু সেই সেশনটার দিকে নজর দিব। আমরা প্রথমত একটা সেশন, একটা কোশ্চেন ছিল, ইন ওভেন ডাইং এট কন্টিনিউয়াস প্রসেস লাইক থার্মোসল ডাইং, কালার মেজারমেন্ট, কালার ম্যানেজমেন্ট সিস্টেম হাউ মাচ সুইটেবল, হোয়াট ইজ দ্য বেনিফিট। আমাদের একজন পার্টিসিপেন্ট আমাদেরকে প্রশ্ন করেছেন যে ওভেন ডাইং এর যদি কন্টিনিউয়াস ওভেন ডাইং এর যে প্রসেস গুলো হয় যেমন থার্মোসল ডাইং, সেখানে কালার ম্যানেজমেন্টের সিস্টেম গুলো কতটুকু সুইটেবল এবং এটার বেনিফিট কি। এই ব্যাপারে যদি আমাদের সম্মানিত অ্যাডভাইজার জনাব সাজ্জাদ হোসেন এলএসডিসি স্যার একটু কথা বলতেন, আমরা অত উপকৃত হতাম। স্যার, স্যার কি আছেন? সাজ্জাদ হোসেন স্যার, আচ্ছা, সম্ভবত হয়তো স্যারে আমাদেরকে লিড করেছেন। এনিওয়ে, আমি হয়তো আপনার, হ্যাঁ, জি স্যার, স্যার আমাদের একজন একটু পার্টিসিপেন্ট, আমাকে আবার প্রশ্নটা একটু আমি আবার শুনতে চাচ্ছিলাম। জি জি স্যার, প্রশ্নটা হলো থার্মোসল ডাইং এ অর্থাৎ যেটা কন্টিনিউয়াস ডাইং আছে সেই ডাইং এ কালার ম্যানেজমেন্ট, ডিজিটাল কালার ম্যানেজমেন্ট সিস্টেম গুলো কি সুইটেবল, যদি সুইটেবল হয় এগুলোর বেনিফিট কি পাওয়া যেতে পারে। এখানে যেটা হচ্ছে যে আমাদের থার্মোসল যেটা আমরা ডাইং করি, ওভেন ডাইং যেটা কন্টিনিউয়াস প্রসেস আমরা ডাইং করি, সেই ডাইংটা একটা প্রসেস। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে কালার ম্যানেজমেন্ট। আমরা বলছি বিশেষ করে কালারের উপর। হ্যাঁ, এখন মনে করেন যে আপনি এখন ইনজেক্টেবল করে আপনি এখন নতুন কিছু ডাইং পাবেন যেটা মাল্টি কালারে ডাইং করে। ঠিক আছে, এটা একটা প্রসেস, অর্থাৎ এটা এই প্রসেসের মাধ্যমে করা হয়। ঠিক যেটা আমরা ওভেন ডাইং আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস আছে, বাট কালারটা যেটা আমি অ্যাকচুয়াল আসবে সেটা আমি কতটুকু আনতে পারতেছি সেটাই হচ্ছে যে কালার ম্যানেজমেন্ট। আমরা বলছি যে কালার ম্যানেজমেন্টের প্রসেসের কথা। আর যেটা ইন্ডিভিজুয়াল যে একটা প্রসেস দিয়ে একটা ডাইং হয়, যেমন আমরা পলিস্টার ডাইং করে এক ধরনের করে, কটন ডাইং করে এক ধরনের, এক একটা মেথড সেটা আমাদের থাকবে। বাট এইখানে আমাদের হয়তো একটা কালারকে যে ম্যানেজ করতেছি। স্যার আপনি মিউট হয়ে গেছেন, স্যার একটু আনমিউট করে নিন, স্যার মিউট হয়ে গেছেন। স্যার এখনো মিউট আপনি, একটু আনমিউট করে নিন স্যার। জি জি জি, রাইট। হ্যাঁ, এটা আমরা হয়তো আহ, আমি যেটুকু বুঝাতে পেরেছি সেটা চাইতেও আমার তাজুল ইসলাম ভাই এবং সাইফুর রহমান ভাই আরো বেটার বলতে পারবে। কারণ একটা পদ্ধতিতে আমরা এটা ওভেন ডাইংটা করি, বাট আমরা যেটা কালার ম্যানেজমেন্ট বলছি, ডেফিনেটলি কালার ম্যানেজমেন্ট এখানে অনেক হেল্প করতে পারবে, এটা নিঃসন্দেহে। ওকে, ধন্যবাদ স্যারকে। এই ফাঁকে আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চাই, আমাদের একজন ট্রেনি ছিলেন, উনি সম্ভবত প্যাসিফিক প্যাসিফিক জিন্সের সম্ভবত উনি ছিলেন। তো ওনার মাধ্যমে আমরা জানতে পারলাম কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ডাইং গুলো তো এখন আপনার রানিং অবস্থায় কালার মেজারমেন্ট করার ইলেকট্রনিক ডিভাইস এখনো আবিষ্কার হয়ে গেছে অলরেডি। এটাকে ডিজিআই বা অন্য কোনো একটা নাম হবে, যেটা অলরেডি অলরেডি ইন ইন এ লাইন। এটা এক্স রাইটের ডিভাইস আছে, অর্থাৎ আপনাকে আপ টু ডেট কারেন্ট কারেন্ট আপনাকে ডাটাগুলো দিবে। আপনি যদি কন্টিনিউয়াস ওয়েন ডাইং এ হয়তো দেখা যাচ্ছে 10 গজ বা 20 গজ অথবা 10 মিটার পর পর আপনাকে সে কালারের রিডিং গুলো দিবে, এবং প্রতিটা রিডিং এর সাথে আরেকটা রিডিং এর কতটুকু ডিস্টেন্স হচ্ছে আপনাকে সেটা ডিজিটাল স্ক্রিনে দিয়ে দিবে। ইটস লিটারেলি পসিবল, এবং এটা অলরেডি ইন্ডাস্ট্রিতে চলে এসেছে। সোফার আই নো বাংলাদেশে এখনো আছে। যিনি প্রশ্ন করেছেন ইঞ্জিনিয়ার আলামিন ভাই, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, হয়তো আপনি ইনশাল্লাহ এই ইয়েটা পেয়ে যাবেন, এই প্রসেসটা পেয়ে যাবেন, এটা পসিবল। রাইট, রাইট, এটা ডেফিনেটলি আছে। আচ্ছা, এরপরে আমরা এই প্রশ্নর পরবর্তীতে ডাইনামিক মেজারমেন্ট, এটা ডাইনামিক মেজারমেন্ট, ওকে, এটা ডাইনামিক মেজারমেন্ট। হাউ টু ম্যানেজ। আচ্ছা, আমাদের একজন সোনু ভার্মা ফরেইনার guest is there, so he asked us a question that how to manage color with electronic instrument
photo spectrometer, how to manage color with electronic instrument. So as he is from outside of Bangladesh, I would like to request you, Sajjad sir, please give answer his question in English within very short time. Thank you, sir. ওনাকে প্রশ্নটা করতে বলেন এই প্রশ্নটা স্যার হলো, নাকি? স্যার আমি বলি, প্রশ্নটা হলো হাউ টু, উনি আমাদের চ্যাট বক্সে প্রশ্ন করেছেন, হাউ টু ম্যানেজ কালার উইথ ইলেকট্রনিক আচ্ছা আচ্ছা, ইনস্ট্রুমেন্ট স্পেকট্রোফটোমিটার, কিভাবে স্পেকট্রোফটোমিটার ইনস্ট্রুমেন্ট দিয়ে কালার ম্যানেজ করা যায়। ওকে, থ্যাংক ইউ very much for asking question. You know how we manage the actually color. We have a two, one is standard and one is sample. So how we can manage the color in with the help of a spectrophotometer? We have a standard in the spectrophotometer. There is a lot of numeric values is there, LIB value, LCS value, such like that. When you measure your sample, then you will get the difference from the standards. So you know what is required. It is less bluer or redder or yellower or greener, or it is darker, or it is less lighter, or it is bright, or it is dull. You can get the value from the spectrophotometer. With this value, you can assumption what I have to do or how I can correct the our samples, and you can get also the same correction from the instrument. So I think if you know the applications and uses of the spectrophotometer, you can manage the color with electronic. Thank you very much. Thank you very much, and thank you, Sonu Bharma sir, for your question. Hope you got the answer. And now Right. we will, and if you have any more question, please write in the chat box. We will answer it within short time of period. And then আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন করেছিলেন সাদি আশরাফ স্যার। একটা কমপ্লেক্স কোশ্চেন, হাউ মাচ ইট ইজ ইফিশিয়েন্ট টু রিলাই ফুললি অন এআই while perceiving color. এআই উপর কালার পারসিভ করার ব্যাপারে কতটুকু রিলাই করা যায়, এটা দক্ষতা কতটুকু, এবং হোয়ার ইট হ্যাজ এআই ইটসেলফ হ্যাজ সাম ড্রব্যাকস রিগার্ডিং জেনারেট এক্সাক্ট ডিসিশন। অর্থাৎ যেহেতু এআই এর কিছু ডিসিশন নিতে ড্রব্যাক আছে, সেক্ষেত্রে এআই এর উপর কালার ডিসিশন নেওয়া কতটুকু রিলাই করা যায়, এই ব্যাপারে স্যার আপনি যদি কিছু ইনপুট দিতে পারেন, অথবা আমাদের সম্মানিত কিনোট স্পিকার যারা আছেন, আপনারা যদি একটু এই কোশ্চেনটা যেহেতু একটু কমপ্লেক্স মনে হচ্ছে, আপনারা কেউ যদি একটু না আমি কি বলবো, বলতে পারেন, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা, এটা বেসিক্যালি যে কালার ম্যানেজমেন্টে এআই টুলস কতটুকু আমাদেরকে হেল্পফুল করতে পারে, ডেফিনেটলি এটা করবে কি করবে না, ইট ইজ অ্যাকচুয়ালি এখন অনেক দূর এআই এগিয়ে আছে। আমরা এটা নির্ভর করবো যে সে হাউ হু ইজ দ্য অ্যাকচুয়ালি প্রোগ্রামার অফ এআই, সেই প্রোগ্রামার কে, এবং এই এআই টুলসটা কতটুকু পারফেক্টলি সে কালার ম্যানেজমেন্টের উপরে করেছে। যদি কালার ম্যানেজমেন্টের উপরে এআই টুলস এর কোনো ইনপুট বা কোনো ফর্মুলেশন ওর কোনো যদি ইনপুট না থাকে, তাহলে সে তো এআই তো করতে পারবে না। বাট এআই করতে পারবে না এমন কোনো জিনিস হয়তো আমরা কল্পনাও করতে পারি না, যেহেতু এআই অনেক দূর এগিয়ে গিয়েছে এবং সায়েন্স এখন এমন একটা পর্যায়ে আছে, এআই হয়তো দেখা যাবে যে মানব সভ্যতাকেও শেষ করে দিতে পারে, এটাও হতে পারে। আবার মানব সভ্যতাকে অনেক আরো এক্সেপশনাল কিছুতে নিয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো যে এআই, যে প্রশ্নটা ছিল যে এআই কতটুকু আমাদেরকে হেল্পফুল করতে পারে বা কতটুকু আমাদেরকে সহযোগিতা করতে পারে, অথবা কতটুকু আমরা এর থেকে সাহায্য নিতে পারি, এটা অ্যাকচুয়ালি সময়ের ব্যাপার, রেজাল্টেন্টের উপর নির্ভর করবে আসলে আমরা এআই কে ইউজ করব কিনা বা করতে পারছি কিনা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে সুন্দর করে বিষয়টা উপস্থাপন করার জন্য। এআই দিয়ে কালারের ডিসিশন মেকিং করা, এটা আসলে এক ধরনের আমি বলবো যে খুবই দূরদর্শী চিন্তা ভাবনা, এবং এই টার্মসটা এখন পর্যন্ত কালার সায়েন্সের যতগুলো ইনস্টিটিউশন আছে ওয়ার্ল্ডে, কতটুকু পর্যন্ত এখন এটা এটা আসলে এখন পর্যন্ত এই টার্মসটা এখনো নতুন।
সোফার উই নো। তারপরেও যেহেতু এই এআইটা এখন যেভাবে রিভলিউশন হচ্ছে, ডেফিনেটলি এই এআই একদিন কালার ডিসিশন মেকিং এর জন্য চলে আসবে, ততদিন পর্যন্ত তার ড্রব্যাক গুলো হয়তো সেটা সমাধান করা সম্ভব হবে বলে আশা করি। সো আমরা অপেক্ষায় আছি, দেখা যাক এআই আমাদেরকে কতটুকু এই কালার ম্যানেজমেন্ট এবং কালার ডিসিশনের ব্যাপারে হেল্প করতে পারে, ইনশাল্লাহ উইল সি দ্যাট। আর এরপরে আরেকটা কোশ্চেন ছিল ফাহাদ আজিমের, ইন স্টিপিং প্রসেস ইট ইজ পসিবল। আসলে এই প্রশ্নটা কালার রিলেটেড বলে মনে হচ্ছে না, একটা প্রসেস রিলেটেড। ইন স্টিপিং প্রসেস ইট ইজ পসিবল, এবং কোশ্চেনটাও আসলে ক্লিয়ার মনে হচ্ছে না। ফরহাদ আজিম ভাই, একটু ফাস্টার যদি আপনি আর একটু লিখে দিতেন আমাদেরকে যে প্রশ্নটা কি বোঝাতে চাচ্ছেন, আমরা একটু হয়তো আনসার দিতে পারতাম, আমাদের সুবিধা হতো। আচ্ছা, এনিওয়ে আরেকটা আমাদের সনু ভার্মা, আমাদের যিনি ফরেনার গেস্ট আছেন, তিনি আমাদেরকে আরেকটা কোশ্চেন করেছেন, ডু ইউ নো হাউ টু ক্রিয়েট আইসিসি প্রোফাইল উইথ ফটো অ্যাসপেক্ট অফ ফটোমিটার? আইসিসি প্রোফাইল অ্যাসপেক্ট অফ ফটোমিটারের ব্যাপারে আমরা কতটুকু জানি? আমি স্যার, আপনি কি আইসিসি প্রোফাইলের ব্যাপারটা শুনেছেন কি? সরি। না, আমার মনে হয় এই প্রশ্নটা আমি স্কিপ করি। এটা অন্য কাউ যদি দিতে পারে আমাদের এক্সপার্টাইজের মধ্যে, সেটা একটু এক্সপার্ট প্যানেলের মধ্যে এনামুল হক স্যার অথবা আমাদের সাইফুর রহমান স্যার, আপনারা কি আইসিসি প্রোফাইলিং সম্পর্কে তাজুল কিছু বলতে পারবেন স্যার? এটা তাজুল ইসলাম স্যার কেমন মনে হয় প্রশ্নটা করো। তাজুল ইসলাম স্যার একটু অ্যাপোলজি ছিল স্যারের, তাজুল ইসলাম স্যার হেল্প করতে পারবে। ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক ছিল, স্যারে বের হয়ে গেছেন, স্যারের একটু অ্যাপোলজি ছিল। Anyway, Sonu Verma sir, we are very sorry to tell you that this terms ICC profile with aspect of photometer, it's very new in our textile industry regarding the digital color management with aspect of photometer, because we know each and every option of aspect of photometer and its software, but we never found it that any ICC profile within a spectrophotometer software that it has been used in textile industry. So we are very sorry not to give you the right answer for this question. So thank you very much for your asking, and the audience, আমরা যারা আছি যুক্ত আছি এখানে, ধন্যবাদ আপনাদের সবাইকে কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যদিও আমরা 10টা পর্যন্ত টাইম লিমিট ছিল আমাদের, বাট আজকে অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের। আমাদের অনারেবল গেস্টরা আছেন, তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন আমাদেরকে কিছু শেখানোর জন্য, কিছু বলার জন্য। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও ইনশাল্লাহ আমাদের হয়তো কোনো নেক্সট ওয়েবিনারে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, এবং প্রতি মাসে আমরা আশা করি একটা করে লাইভ ওয়েবিনার দেওয়া, এবং এক একটা ইন্ডিভিজুয়াল ছোট ছোট টপিকস এর উপরে আমরা আলোচনা করার ব্যাপারে পরিকল্পনা করছি, যাতে করে এই নলেজ গুলো এই ইন্ডাস্ট্রির সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এবং এবং সবাই রাইট কালার ডিসিশন নেওয়ার জন্য, যাতে করে কালার সায়েন্সের এই ফান্ডামেন্টাল নলেজ গুলো যাতে করে সবাই পায়, আমরা সেই ব্যাপারে দৃঢ় প্রতিবদ্ধ ইনশাল্লাহ, এবং আপনাদের সহযোগিতায় আমরা সবাই মিলে এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য এবং এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আমাদের সম্মানিত কিনোট স্পিকার এবং অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।